আচ্ছা, চলো তাহলে আমরা আজকে ক্লাসটা স্টার্ট করি উজ্জয়িনী। আমাদের আজকের যেটা আমাদের বাকি রয়েছে এই চ্যাপ্টারের লাস্ট পার্ট, সেটা হচ্ছে কনজারভেশন অফ এনার্জি। তো এই কনজারভেশন অফ এনার্জি পার্টের মধ্যে একটা জিনিস আমরা সবসময় মনে রাখব, যে আমাদের এই ইউনিভার্সে যত টাইপ অফ এনার্জি এক্সিস্ট করে, টোটাল সাম অফ অল টাইপস অফ এনার্জিস অলওয়েজ রিমেন্স দ্য সেম। এবার যখন আমরা একটা কোনো পার্টিকুলার সিস্টেমকে কনসিডার করব, সেখানে আমরা দেখব এনার্জি চেঞ্জ হচ্ছে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে, কিন্তু ওই পার্টিকুলার সিস্টেমের তুমি যদি টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি ক্যালকুলেট করো, তাহলে সেটা দেখবে টাইমের সাথে কখনো চেঞ্জ হচ্ছে না, সেটা সবসময়তে কনস্ট্যান্ট থাকছে। তো এই লজিকটাকে আমাদের মাথায় রাখতে হবে। এবারে আমাদের এই যে পার্টটা কনজারভেশন অফ এনার্জি, এটার দুটো পার্ট রয়েছে উজ্জয়িনী। একটা হচ্ছে ল অফ কনজারভেশন অফ এনার্জি, আর আরেকটা হচ্ছে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। আমরা যেহেতু স্পেসিফিক্যালি এই চ্যাপ্টারে মেকানিক্যাল এনার্জি তার দুটো টাইপ নিয়ে টোটালটা ডিটেলে আমরা তোমার ডিসকাস করেছি, সেই কারণের জন্য আমরা এখানে প্রথমে ল অফ কনজারভেশন অফ এনার্জি স্টেটমেন্টটা দেখে নেব, তারপরে আমরা চলে যাব মেনলি কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি পার্টে। তো আমাকে যদি ফার্স্টে বলা হয় হোয়াট ইজ ল অফ কনজারভেশন অফ এনার্জি, তাহলে পরে আমার কাছে প্রিন্সিপালটা কি, যে এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর বি ডেস্ট্রয়েড। ঠিক এনার্জির মতন আমরা চার্জের কেসেও একই জিনিস পাই, মাসের কেসেও একই রকম পাই। এগুলোকে তুমি কখনো ক্রিয়েটও করতে পারবে না, এদেরকে তুমি ডেস্ট্রয়ও করতে পারবে না। কি হবে, এনার্জি ক্যান বি ট্রান্সফর্মড ফ্রম ওয়ান ফর্ম ইনটু অ্যানাদার ফর্ম উইদিন এ গিভেন সিস্টেম, কিন্তু একটু আগে যেটা আমি বললাম, যে টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম মাস্ট রিমেন দ্য সেম। তাহলে পরে আমাকে যদি এই লটাকে ডেসক্রাইব করতে বলে উজ্জয়িনী, তাহলে আমার স্টেটমেন্টটা হবে কি, এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর বি ডেস্ট্রয়েড, ইট মে বি ট্রান্সফর্মড ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার ফর্ম উইদিন এ গিভেন সিস্টেম, বাট দ্য টোটাল এনার্জি উইদিন দ্যাট সিস্টেম উইল অলওয়েজ রিমেন দ্য সেম। এটা হচ্ছে যে কোনো টাইপ অফ এনার্জির কেসে তুমি এই লটাকে অ্যাপ্লাই করতে পারো। কিন্তু যেই মোমেন্টে আমরা ল অফ কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জিতে চলে আসব, তখন আমাদের একটু কন্ডিশনটা চেঞ্জ হবে। কন্ডিশনটা কি, আমরা মেকানিক্যাল এনার্জি ডেফিনেশন কি পেয়েছিলাম উজ্জয়িনী? যদি তো আমাকে জিজ্ঞাসা করা হয় হোয়াট ইজ মেকানিক্যাল এনার্জি, তাহলে আমি কি বলবো? এটা আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করেছিলাম। কি আনসার হবে স্যার, বলো? মেকানিক্যাল হুম, এনার্জি মানে সাম অফ হুম, কাইনেটিক এনার্জি এন্ড পোটেনশিয়াল এনার্জি। একদম। কোনো একটা সিস্টেমের টোটাল মেকানিক্যাল এনার্জি হচ্ছে সাম অফ দ্য কাইনেটিক অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি অফ দ্যাট সিস্টেম। এবারে যখন আমি একটা সিস্টেমের টোটাল মেকানিক্যাল এনার্জিকে কনসিডার করব, দ্যাট মেকানিক্যাল এনার্জির টোটাল ভ্যালুটা কনস্ট্যান্ট থাকবে, বাট দেয়ার উইল বি ইন্টারচেঞ্জ অফ কাইনেটিক অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি উইদিন দ্যাট সিস্টেম। এবার পোটেনশিয়াল এনার্জি ক্যালকুলেশনের সময়তে আমরা যখন, বা কাইনেটিক এনার্জি ক্যালকুলেশনের সময়তে আমরা একটা জিনিসকে কখনো কনসিডার করিনি উজ্জয়িনী, সেটা হচ্ছে এক্সিস্টেন্স অফ রেজিস্টিভ ফোর্সেস। রেজিস্টিভ ফোর্সের সবথেকে বড় এক্সাম্পল হচ্ছে ফ্রিকশান। তুমি ডে টু ডে লাইফে যে কোনো জায়গাকে তুমি কনসিডার করো, সমস্ত ক্ষেত্রে কিন্তু ফ্রিকশান অ্যাভেলেবেল। আমরা যখন ল অফ কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জিটাকে অ্যাপ্লাই করব, তখন কিন্তু আমাকে আইডিয়াল কন্ডিশনটা মাথায় রাখতে হবে, যে ফ্রিকশান ইজ অ্যাবসেন্ট। তাহলে টোটাল মেকানিক্যাল এনার্জি অফ এ সিস্টেম হচ্ছে সাম অফ কাইনেটিক অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি অফ দ্যাট সিস্টেম।
এবার পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জির ইন্টারচেঞ্জ হবে উইদিন এ সিস্টেম, কিন্তু টোটাল সাম যেটা আলটিমেটলি মেকানিক্যাল এনার্জি অফ দ্যাট সিস্টেমকে ডিফাইন করবে সেটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে। তাহলে পরে আমরা এটাকে কি বলতে পারি, আমরা এটাকে এইভাবে বলতে পারি যে দ্য টোটাল, আচ্ছা, টোটাল মেকানিক্যাল এনার্জি অফ এ সিস্টেম ইজ দ্য সাম অফ ইটস কাইনেটিক অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি। এবার কি হচ্ছে, হোয়েন দেয়ার ইজ এক্সচেঞ্জ অফ কাইনেটিক অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি উইদিন দ্য সিস্টেম, যেখানে আমরা কি অ্যাজিউম করছি, কনসিডারিং নো ফ্রিকশান, মানে কোনো রকম তোমার ডিসিপেটিভ ফোর্স নেই বা রেজিস্টিভ ফোর্স নেই, এরা থাকলেই তোমার সবসময়তে লস অফ এনার্জি হবে। ফ্রিকশান মানে লস অফ এনার্জি। তখন আমার কাছে কন্ডিশনটা কি হচ্ছে, দ্য দেয়ার সাম দ্যাট ইজ টোটাল মেকানিক্যাল এনার্জি অফ দ্য সিস্টেম রিমেন্স দ্য সেম। তাহলে পরে আমি যদি ম্যাথামেটিক্যালি লিখতে চাই উজ্জয়িনী, তাহলে পরে আমার ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে সাম অফ কাইনেটিক প্লাস পোটেনশিয়াল এনার্জি অফ এ গিভেন সিস্টেম ইজ অলওয়েজ কনস্ট্যান্ট। এইটা আমাকে প্রুফ করতে হবে। এই প্রুফটা করার সময়তে আমরা এই যে আমি ব্র্যাকেটের মধ্যে লিখে রেখেছি কনসিডারিং নো ফ্রিকশান, এইটাকে আমি কনসিডার করে প্রুফটা করব। কীরকম, আমি একটা ডায়াগ্রাম তোমাকে দেখাচ্ছি, দেখো। ধরো আমার কাছে এরকম একটা ডায়াগ্রাম রয়েছে, দাঁড়াও ডায়াগ্রামটাকে আমি একটু এনলার্জ করি। এই ডায়াগ্রামটা আলটিমেটলি একটা কন্ডিশন, এটা একটা আইডিয়াল কন্ডিশন। আইডিয়াল কন্ডিশনটা কীরকম, আইডিয়াল কন্ডিশনটা হচ্ছে তুমি একটা অবজেক্টকে একটা সার্টেন হাইট থেকে রিলিজ করবে। আমরা যখন পোটেনশিয়াল এনার্জি নিয়ার দ্য সারফেস অফ দ্য আর্থ কনসিডার করেছিলাম উজ্জয়িনী, তখন আমি কি বলেছিলাম যে অন দ্য সারফেস অফ দ্য আর্থ আমরা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি অফ এনি অবজেক্টকে জিরো কনসিডার করব, কারণ আমাদের গ্রাউন্ড বা সারফেস অফ দ্য আর্থ হচ্ছে রেফারেন্স লেভেল। ফিগারে দেখাচ্ছে যে এই রেফারেন্স লেভেলের থেকে এইচ হাইটে একটা প্লেনকে আমি কনসিডার করেছি, যেখানে আমি অবজেক্টটাকে জাস্ট রেস্টে রেখেছি, হাইট দেওয়া রয়েছে এইচ, সেই প্লেনটার নাম দেওয়া হয়েছে প্লেন এ। তাহলে ওইখানে অবজেক্টটা রেস্টে রয়েছে মনে, তার মানে কি, তার মানে ওর কোনো ভেলোসিটি নেই, তাহলে কাইনেটিক এনার্জি হচ্ছে জিরো। কিন্তু রেফারেন্স লেভেলের থেকে একটা সার্টেন হাইট রয়েছে, তাহলে তার রেসপেক্টে ওর মধ্যে একটা পোটেনশিয়াল এনার্জি থাকবে। আমি সাম অফ কাইনেটিক অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি করলেই ওই প্লেনের টোটাল মেকানিক্যাল এনার্জি অফ দ্য বডি পেয়ে যাব। এবার আমি যেই মোমেন্টে বডিটাকে রিলিজ করব, আমি কিন্তু ফোর্সফুলি নিচের দিকে ডাউনওয়ার্ড ডাইরেকশানে থ্রো করব না, আমি জাস্ট রিলিজ করব। তার মানে আমি বডিটাকে অ্যালাউ করব টু ফল আন্ডার দ্য অ্যাকশান অফ গ্র্যাভিটি অনলি। এই টাইপ অফ অবজেক্টকে আমরা বলি হচ্ছে ফ্রিলি ফলিং অবজেক্ট বা ফ্রিলি ফলিং বডি। তাহলে অবজেক্টটা যত ডাউনওয়ার্ড ডাইরেকশানে নামবে তত ওর হাইট ফ্রম দ্য রেফারেন্স লেভেল রিডিউসড হবে, পোটেনশিয়াল এনার্জি রিডিউসড হবে, কিন্তু ডাউনওয়ার্ড ডাইরেকশানে ভেলোসিটি ইনক্রিজ করবে। তাহলে ভেলোসিটি জিরো থেকে কন্টিনিউয়াসলি ইনক্রিজ করতে থাকবে। এবার আমাকে কি করতে হবে, এই এ তোমার মানে ওই এইচ হাইটের প্লেনের থেকে গ্রাউন্ডের মাঝখানে কোনো একটা ইনস্ট্যান্টে আর একটা সেকেন্ড একটা কোনো প্লেনকে কনসিডার করতে হবে। সেই প্লেনে যখন অবজেক্টটা রিচ করবে, ওই প্লেনে অবজেক্টের কাইনেটিক পোটেনশিয়াল এনার্জি ক্যালকুলেট করে সাম করে আমাকে শো করতে হবে এ পয়েন্টে বা এ প্লেনে অবজেক্টের যা টোটাল মেকানিক্যাল এনার্জি ছিল বি প্লেনে এক্স্যাক্টলি সেম, এবং ফাইনালি যখন অবজেক্টটা গ্রাউন্ডে এসে হিট করবে তখন ওর আর হাইট ফ্রম দ্য রেফারেন্স লেভেল জিরো হয়ে যাবে, তখন ওর পোটেনশিয়াল এনার্জি থাকবে না, তখন যেটা থাকবে সেটা এন্টায়ারলি কাইনেটিক এনার্জি, এবং সেই কাইনেটিক এনার্জিটা আলটিমেটলি এ
প্লেনে ওর যা টোটাল মেকানিক্যাল এনার্জি ছিল তার সাথে এক্স্যাক্টলি সেম, এবং এই টোটাল মুভমেন্টে এয়ার রেজিস্ট্যান্সকে আমি নেগলেক্ট করব, এয়ার ফ্রিকশন বা এয়ার রেজিস্ট্যান্স নেই, না হলে পরে আমরা কিন্তু এই ল অফ কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জিকে অ্যাপ্লাই করতে পারবো না। দেখো এই অবধি ব্যাপারটা তোমার কাছে ক্লিয়ার কিনা বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে আমি যদি প্লেন এ থেকে স্টার্ট করি উজ্জয়িনী, তাহলে প্লেন এতে অবজেক্টের হাইট ফ্রম দ্য রেফারেন্স লেভেল, মানে আমার গ্রাউন্ড যেটা আর কি, দ্যাট ইজ গ্রাউন্ড, সেটা কত দেখা যাচ্ছে, দ্যাট ইজ ইকুয়াল টু এইচ। ঠিক আছে, এবার ওই প্লেনে বডিটা রয়েছে অ্যাট রেস্ট, তাহলে পরে কি হচ্ছে, ইনিশিয়ালি দ্য বডি ইজ অ্যাট রেস্ট। তাহলে যেই মোমেন্টে বডি রেস্ট হয়ে যাবে, তাহলে অটোমেটিক্যালি কাইনেটিক এনার্জি অ্যাট প্লেন এ, কে সাফিক্স এ, আমার এক্সপ্রেশনটা কি কাইনেটিক এনার্জি ক্যালকুলেশনের এক্সপ্রেশন হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখানে প্লেন এর করেসপন্ডিং ভেলোসিটিটাকে আমরা কনসিডার করছি ভি অ্যাট এ, তাহলে হাফ এম ভি স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু হয়ে গেল 0। এবার গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি আমি শর্টে লিখলাম জি ডট পি ডট ই, তাহলে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি অ্যাট প্লেন এ ইজ ইকুয়াল টু কী হবে, ওয়েট অফ দ্য বডি মাল্টিপ্লাইড বাই হাইট ফ্রম দ্য রেফারেন্স লেভেল, তার মানে সিম্পল ওয়েতে আমার ইকুয়েশনটা হয়ে যাচ্ছে এমজিএইচ। তাহলে আমাকে যদি এবার ক্যালকুলেট করতে বলে টোটাল এনার্জি অর টোটাল মেকানিক্যাল এনার্জি অফ দ্য বডি, আমরা টোটাল এনার্জিকে ক্যাপিটাল ই দিয়ে ডিনোট করব, তাহলে টোটাল মেকানিক্যাল এনার্জি অ্যাট এ উইল বি ইকুয়াল টু কাইনেটিক এনার্জি অ্যাট এ প্লাস গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি অ্যাট এ। তাহলে পরে আমি যদি এই ভ্যালুটা পুট করি, তাহলে কাইনেটিক এনার্জি হচ্ছে 0, পোটেনশিয়াল এনার্জি অ্যাট প্লেন এ হচ্ছে এমজিএইচ, তাহলে টোটাল মেকানিক্যাল এনার্জি দেখো আমার কাছে চলে এলো এমজিএইচ। এই ভ্যালুটা প্রত্যেকটা স্টেপে বা প্রত্যেকটা পজিশানে একইভাবে অ্যাপিয়ার করতে থাকবে যখনই আমি ক্যালকুলেট করব টোটাল মেকানিক্যাল এনার্জি অ্যাট দ্যাট ডিফারেন্ট লেভেলস। সেটাকে করার জন্য আমি এবার প্লেন বিতে চলে আসি উজ্জয়িনী। প্লেন বি ফিগার বলছে যে প্লেন বিটা রয়েছে অ্যাট এ ডিস্টেন্স এক্স বিলো দ্য প্লেন এ, যেখান থেকে ও স্টার্ট করেছে। খুব ভালো কথা, তাহলে এই প্লেনে অবজেক্টের একটা ভেলোসিটি থাকবে, কেন কি ডাউনওয়ার্ড ডাইরেকশানে বডিটা অ্যাক্সিলারেটেড হচ্ছে। তাহলে আমি এই প্লেনে অবজেক্টের ভেলোসিটিকে যদি কনসিডার করি ভি সাফিক্স বি, তাহলে বি প্লেনে কাইনেটিক এনার্জি অফ দ্য বডি কত হবে, হাফ এম ভিবি স্কোয়ার। এবারে এই ভিবির এক্সপ্রেশনটা আমাকে বের করতে হবে, কত ভিবির ভ্যালু। এবার ভিবির ভ্যালুটা ক্যালকুলেশনের জন্য আমরা যে ম্যাথামেটিক্যাল ইকুয়েশনটার হেল্প নেব সেটা হচ্ছে আমাদের থার্ড ইকুয়েশন অফ মোশন, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস। এইবার কতটুকু জার্নি কনসিডার করব উজ্জয়িনী, জাস্ট এ থেকে বি এই জার্নিটুকু কনসিডার করব। তাহলে পরে আমি যদি বলি ফর দ্য জার্নি ফ্রম এ টু বি, তাহলে আমি কি কি ভ্যালু পাচ্ছি। ইনিশিয়াল ভেলোসিটি বডিটার কিছু ছিল না, কারণ এ প্লেনে ও রেস্টে ছিল, তাহলে ইউ পেলাম 0। ফাইনাল ভেলোসিটি অফ দ্য বডি কি হলো, যেটা হচ্ছে বি প্লেনে ওই বডিটা অ্যাকোয়ার করেছে, সেইটা হচ্ছে আমার ফাইনাল ভেলোসিটি। ডাউনওয়ার্ড ডাইরেকশানে জি অ্যাক্ট করছে, তাহলে অ্যাক্সিলারেশন অফ দ্যাট ফ্রিলি ফলিং বডি ইজ ইকুয়াল টু অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। আর কি পাচ্ছি, ডিসপ্লেসমেন্ট অফ দ্য বডি ইন দ্য ডাউনওয়ার্ড ডাইরেকশান। ফিগার বলছে বি প্লেনটা এ প্লেনের থেকে এক্স হাইট বিলোতে রয়েছে, তাহলে এক্স ইজ দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য বডি। তাহলে এই চারটে ভ্যালু তোমার কাছে ক্লিয়ার কিনা বলো। এটা ক্লিয়ার তো উজ্জয়িনী? উজ্জয়িনী আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো?
আমার কথা শুনতে পাচ্ছ উজ্জয়িনী? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে পরে এই হ্যাঁ স্যার, আচ্ছা, এই চারটে ভ্যালু ক্লিয়ার তো? শুনতে পাচ্ছি স্যার। না না, আমি বলছি এই যে চারটে ভ্যালু লিখলাম এ টু বি, এই চারটে ভ্যালুর পার্টটা ক্লিয়ার তো? ইনিশিয়াল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি, অ্যাক্সিলারেশন অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। শুনতে পাচ্ছি তোমার স্যার। তোমার সাউন্ডটা উজ্জয়িনী ব্রেক করছে, তুমি একবার লিভ করে জয়েন করবে? আমার মনে হচ্ছে কিছু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, তুমি একবার লিভ করে একটু জয়েন করো না? দেখো তো উজ্জয়িনী, এবারে ক্লিয়ারলি শুনতে পাচ্ছো আমার কথা? হ্যাঁ স্যার। হ্যাঁ, তোমার ওখানে সিগনালে কিছু প্রবলেম হচ্ছিল, আর তোমার ভয়েসটা খুব মানে ব্রেক করে করে আসছিল। আচ্ছা, আমি যেটা জিজ্ঞাসা করছিলাম উজ্জয়িনী, এ টু বি এই জার্নিতে এই যে ভ্যালুসগুলো আমরা পেলাম, এটা ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে তাহলে যদি আমরা এই ইকুয়েশনটাতে পুট করি, যেটা থার্ড ইকুয়েশন অফ মোশন, তাহলে পরে আমাদের ইকুয়েশনটা কি হবে দেখো, ভিবি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 প্লাস 2gx। তার মানে ভিবি স্কোয়ার ইজ ইকুয়াল টু হয়ে গেল 2gx। আমরা আর এখান থেকে ভিবির ভ্যালু ক্যালকুলেট করব না, কেন? কারণ দেখো, আমাকে আলটিমেটলি ভিবি স্কোয়ারে পুট করতে হবে। তাহলে পরে আমাকে যদি ক্যালকুলেট করতে বলা হয় কাইনেটিক এনার্জি অ্যাট প্লেন বি অফ দ্য বডি, তাহলে ইকুয়েশনটা কি আসছে, হাফ এম ইন্টু ভিবি স্কোয়ার। তাহলে ভিবি স্কোয়ার দেখো আমরা পেয়েছি 2gx, তাহলে আমাদের কাছে আলটিমেটলি ভ্যালুটা এলো mgx। এটা হয়ে গেল কাইনেটিক এনার্জি অফ দ্য বডি অ্যাট প্লেন বি। এইবার আমাকে ক্যালকুলেট করতে হবে হোয়াট ইজ দ্য গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি অফ দ্য বডি। তাহলে প্রথম যেটা আমার লাগবে, হাইট অফ দ্য বডি অ্যাবাভ দ্য গ্রাউন্ড, যখন বডিটা রয়েছে অ্যাট প্লেন বি। তাহলে হাইট অফ দ্য বডি অ্যাবাভ দ্যাট তোমার রেফারেন্স লেভেল, সেটা কত হচ্ছে, এইচ ছিল টোটাল হাইট, যেটা ইনিশিয়াল হাইট, তার থেকেও এক্স হাইট ভার্টিক্যালি মুভ করেছে, তাহলে এইচ মাইনাস এক্স হয়ে যাচ্ছে দেখো আমার এই বি প্লেনের হাইট অ্যাবাভ দ্য গ্রাউন্ড। তাহলে এই হাইট দিয়ে আমরা যদি বডির ওয়েটকে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা কি পাবো, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি অফ দ্যাট বডি অ্যাট প্লেন বি। তাহলে পরে আমরা যদি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি অ্যাট প্লেন বি ক্যালকুলেট করতে চাই, তাহলে ইউ অ্যাট বি ইজ ইকুয়াল টু কত দাঁড়াবে, ইউ অ্যাট বি হবে mg মাল্টিপ্লাইড বাই হাইট অ্যাবাভ দ্য রেফারেন্স লেভেল। এটা হয়ে গেল আমার পোটেনশিয়াল এনার্জি অফ দ্য বডি অ্যাট প্লেন বি। তাহলে এবার আমার তোমার কাজ কি, টু ক্যালকুলেট দ্য টোটাল মেকানিক্যাল এনার্জি অফ দ্য বডি অ্যাট প্লেন বি। তাহলে পরে আমাকে যদি এবার ক্যালকুলেট করতে হয় টোটাল মেকানিক্যাল এনার্জি অফ দ্য বডি অ্যাট প্লেন বি, তাহলে আমায় কি করতে হবে, সাম আপ করতে হবে কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি অ্যাট বি। এবার কাইনেটিক এনার্জি অ্যাট বি কত পেয়েছি দেখো, mgx, ঠিক আছে? তাহলে পরে আমি যদি এটাতে পুট করি mgx প্লাস, এবার পোটেনশিয়াল এনার্জিটাকে আমি যদি সিম্পলিফাই করি উজ্জয়িনী, তাহলে mg ইন্টু এইচ মাইনাস এক্স ছিল, তাহলে আমি যদি সিম্পলিফাই করি তাহলে কি হবে, mgh মাইনাস mgx। তাহলে দেখো নেগেটিভ পজিটিভ mgx ক্যান্সেল হয়ে গেল, আলটিমেটলি আমার কাছে চলে এলো টোটাল এনার্জি অফ দ্য বডি অ্যাট প্লেন বি, দ্যাট ইজ ইকুয়াল টু mgh। দেখো এটা ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবারে হচ্ছে থার্ড কেস। থার্ড কেসটা কি, হোয়েন দ্য বডি ইজ অন দ্য রেফারেন্স লেভেল, তার মানে প্লেন সি, যেটাকে সি দিয়ে ডিনোট করা হয়েছে। এবার হচ্ছে প্লেন
সি, এখানে আমার কন্ডিশনটা হচ্ছে দ্য বডি ইজ অন দ্য রেফারেন্স লেভেল। এই কেসে কি পাওয়া যায় দেখা যাক। এবারে দেখো বডিটা যখন গ্রাউন্ডে এসে টাচ করছে অন দ্য রেফারেন্স লেভেল, তাহলে হাইট ফ্রম দ্য রেফারেন্স লেভেল হচ্ছে 0। তাহলে এই কেসে আমরা কি পাচ্ছি, হাইট অফ দ্য বডি অ্যাবাভ দ্য গ্রাউন্ড অর রেফারেন্স লেভেল দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে অটোমেটিক্যালি পোটেনশিয়াল এনার্জি অফ দ্যাট বডি অ্যাট প্লেন সি ইমিডিয়েটলি হয়ে গেল 0। এবারে আমাকে ক্যালকুলেট করতে হবে হোয়াট ইজ দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য বডি অ্যাট দিস প্লেন। তাহলে কাইনেটিক এনার্জি অফ দ্য বডি অ্যাট প্লেন সি এটা হবে হাফ এম মাল্টিপ্লাইড বাই ভেলোসিটি উইথ হুইচ ইট ইজ স্ট্রাইকিং দ্য গ্রাউন্ড। তাহলে পরে আমি যদি এই ভেলোসিটিটাকে কনসিডার করি ভি অ্যাট সি, কারণ আমার এটা প্লেন সি, তাহলে হাফ এম ভিসি স্কোয়ার। এবার ঠিক আগের বারের মতন আমাকে ভিসি স্কোয়ারের ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। এর জন্য এবারে আমি জার্নিটা নেব টোটালি ফ্রম পয়েন্ট মানে প্লেন এ টু প্লেন সি। প্লেন এ থেকে স্টার্ট করব কেন, কারণ প্লেন এতে বডিটা রেস্টে ছিল। আমি বি থেকে সিতেও ক্যালকুলেট করতে পারতাম উজ্জয়িনী, কিন্তু সেখানে আমাকে ইনিশিয়াল ভেলোসিটি তাহলে ভিবির ভ্যালু পুট করতে হতো, ইকুয়েশানটা রিলেটিভলি কমপ্লিকেটেড হতো। সেই জন্য আমরা ইকুয়েশানগুলোকে সিম্পলিফাই করার জন্য আমাদের ইনিশিয়াল পয়েন্ট বা স্টার্টিং পয়েন্টটাকে প্লেন এ হিসাবেই আমরা কনসিডার করছি। তাহলে দেখো এবারে আমি কনসিডার করছি দ্য জার্নি ফ্রম এ টু সি। এবার জার্নি ফ্রম এ টু সি, এ প্লেনে আমরা জানি ইনিশিয়ালি বডিটা ছিল অ্যাট রেস্ট। এবার ফাইনাল ভেলোসিটি কি হবে, ভেলোসিটি অ্যাট প্লেন সি, যেটার ভ্যালু আমরা ক্যালকুলেট করব। বডিটা ফ্রিলি ফলিং বডি, তার মানে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি ইজ দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য বডি, অ্যান্ড ফাইনালি দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য বডি। এবার ডিসপ্লেসমেন্ট অফ দ্য বডি কি হবে, দ্য এন্টায়ার হাইট এইচ। তাহলে পরে আমার এস ইজ ইকুয়াল টু হয়ে গেল এইচ। এই ভ্যালুগুলো যদি আমরা আগের বারের মতন থার্ড ইকুয়েশন অফ মোশানে পুট করি উজ্জয়িনী, তাহলে পরে ইকুয়েশনটা আমার ছিল এরকম, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস। তাহলে পরে আমি এখান থেকে কি পাবো, ভিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 প্লাস 2gh। এ হচ্ছে জি, এস হচ্ছে এইচ, তার মানে আমার আলটিমেটলি ভিসি স্কোয়ারের ভ্যালু হয়ে গেল 2gh। তাহলে সো কাইনেটিক এনার্জি অফ দ্য বডি অ্যাট প্লেন সি অর অন দ্য গ্রাউন্ড ইজ ইকুয়াল টু হাফ এম ভিসি স্কোয়ার ছিল আমার ইকুয়েশানটা। তাহলে আমি যদি পুট করে দিই তাহলে হাফ এম মাল্টিপ্লাইড বাই 2gh, দেখো 2 ক্যান্সেল হয়ে গেল উজ্জয়িনী, তাহলে আমার কাইনেটিক এনার্জি অফ দ্য বডি অ্যাট প্লেন সি হয়ে গেল mgh। তাহলে টোটাল মেকানিক্যাল এনার্জি অফ দ্য বডি অ্যাট প্লেন সি, এবার টোটাল এনার্জিকে আমরা কি দিয়ে ডিনোট করছি, ক্যাপিটাল ই দিয়ে ডিনোট করছি, দ্যাট উইল বি ইকুয়াল টু সাম অফ কাইনেটিক অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন পেলাম mgh, পোটেনশিয়াল এনার্জি হচ্ছে 0। তাহলে দেখো টোটাল মেকানিক্যাল এনার্জি অ্যাট প্লেন সি mgh, টোটাল মেকানিক্যাল এনার্জি অ্যাট প্লেন বি mgh, টোটাল মেকানিক্যাল এনার্জি অ্যাট প্লেন এ ইজ ইকুয়াল টু mgh। তাহলে আমি এখান থেকে কি অবজার্ভ করছি, যেখানে কোনো রেজিস্টিভ ফোর্সের এক্সিস্টেন্স নেই সেই আইডিয়াল কন্ডিশনে টোটাল মেকানিক্যাল এনার্জি ইজ অলওয়েজ কনস্ট্যান্ট অ্যাট এভরি পয়েন্ট অফ মোশন, এবং সেই ভ্যালুটা কার সাথে ইকুয়াল হচ্ছে, ইনিশিয়ালি বডিটাকে যে হাইটে তুমি প্লেস করেছিলে সেই ইনিশিয়াল হাইটের করেসপন্ডিং পোটেনশিয়াল এনার্জির ভ্যালুর সাথে সব সময়তে সেম থাকছে। দেখো এটা ক্লিয়ার হলো কিনা বলো ভেরিফিকেশনটা। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার যদি আমি এরকম করতাম উজ্জয়িনী, এই বি প্লেনটাকে এক্স্যাক্টলি অ্যাট দ্য মিড ওয়ে কনসিডার করতাম,
তাহলে আমাদের এক্সের ভ্যালুটা হয়ে যেত হাফ অফ দ্য ইনিশিয়াল হাইট h/2 হয়ে যেত। তাহলে আমাদের এই বি পয়েন্টে আমরা কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জির ভ্যালুটা পেতাম ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জির এক্স্যাক্টলি হাফ। কারণ চিন্তা করে দেখো উজ্জয়িনী, কাইনেটিক এনার্জি অ্যাট বি পেয়েছো mgx, যদি বি প্লেনটা হতো এক্স্যাক্টলি অ্যাট দ্য মিডওয়ে তাহলে আমাকে এক্স এর জায়গায় h/2 পুট করতে হতো। তাহলেই দেখো mgh/2 মানে হাফ mgh পেতে কাইনেটিক এনার্জি, আর পোটেনশিয়াল এনার্জির ভ্যালু কত হতো, হাইট অ্যাবাভ দ্য গ্রাউন্ড h/2, তাহলে পোটেনশিয়াল এনার্জির ভ্যালুটাও হতো হাফ অফ mgh। তাহলে এই যে টোটাল অ্যানালিসিসটা আমি করলাম, এখানে ব্যাপারটা কীরকম দাঁড়ালো, সিস্টেমের মধ্যে এই অবজেক্ট এবং আর্থের অ্যাটমসফিয়ার এই সবটা নিয়ে আমার একটা সিঙ্গল সিস্টেম হলো। তাহলে এই সিস্টেমে ইনিশিয়ালি সিস্টেমের এন্টায়ার মেকানিক্যাল এনার্জি ছিল কমপ্লিটলি পোটেনশিয়াল। তুমি যেই বডিটাকে মুভ করতে দিলে আন্ডার দ্য অ্যাকশন অফ এ কনস্ট্যান্ট ফোর্স, আমরা অবজার্ভ করলাম বডির পোটেনশিয়াল আর কাইনেটিক এনার্জির ভ্যালু চেঞ্জ হচ্ছে। বডি যত ডাউনওয়ার্ড ডাইরেকশানে মুভ করছে পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ করছে, কাইনেটিক এনার্জি ইনক্রিজ করছে। তার মানে পোটেনশিয়াল এনার্জি কনভার্টেড হচ্ছে ইনটু কাইনেটিক এনার্জি, এবং ফাইনালি যখন বডিটা এসে স্ট্রাইক করছে দ্য রেফারেন্স লেভেল দ্যাট ইজ গ্রাউন্ড, তখন বডির ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি এন্টায়ারলি কনভার্টেড হয়ে যাচ্ছে ইনটু কাইনেটিক এনার্জি। কিন্তু আমরা প্রত্যেকটা স্টেপে যদি সাম অফ পোটেনশিয়াল অ্যান্ড কাইনেটিক এনার্জি করতে থাকি, তাহলে আমি সবসময়তে একটাই ভ্যালু পাবো, সেটা হচ্ছে ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জির যে ভ্যালুটা, সেই ভ্যালুটা দ্যাট ইজ mgh। তাহলে এটাই দেখো আমাদের এই লটাকে ভেরিফাই করছে। when there is exchange of kinetic and potential energy within the system, অবভিয়াসলি এয়ার ফ্রিকশন বা এয়ার রেজিস্ট্যান্সকে আমরা এখানে কনসিডারেশনের মধ্যেই রাখিনি, টোটাল মেকানিক্যাল এনার্জি অফ দ্য সিস্টেম রিমেন্স দ্য সেম। দেখো তাই পেলাম, এতেও যা, বিতেও তাই, সিতেও তাই। দেখো ক্লিয়ার হলো কিনা বলো। হ্যাঁ স্যার। তাহলে এর যদি তোমাকে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এটা অনেক সময় তোমাকে ড্র করতে দেয়। জিরো হচ্ছে মানে কি, জিরো মানে হচ্ছে আমরা যদি হাইটটা কনসিডার করি অ্যাবাভ দ্য গ্রাউন্ড, তাহলে তুমি এই ডিরেকশানে মানে পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে মুভ করছো, মানে তোমার হাইট অ্যাবাভ দ্য গ্রাউন্ড ইনক্রিজ করছে। এবার হাইটের উপর বেস করে যেহেতু এনার্জিটা তৈরি হচ্ছে উজ্জয়িনী, তাই জন্য এনার্জি হচ্ছে ডিপেন্ডেন্ট অন হাইট, সেই জন্য হাইটকে প্লট করা হয়েছে অ্যালং দ্য হরাইজেন্টাল অ্যাক্সিস, এটা ইনডিপেন্ডেন্ট, আর যে ডিপেন্ডেন্ট সে প্লটেড হয়েছে অ্যালং দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস। দেখো আমরা কি দেখতে পাচ্ছি, কনভার্সান হচ্ছে। যখন হাইট জিরো পোটেনশিয়াল এনার্জি জিরো, তখন কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম। আবার যখন হাইট ম্যাক্সিমাম অ্যাবাভ দ্য গ্রাউন্ড, তখন কাইনেটিক এনার্জিটা দেখো জিরো, পোটেনশিয়াল এনার্জি হচ্ছে ম্যাক্সিমাম। আর এটা হচ্ছে এক্স্যাক্টলি মিডওয়ে, এক্স্যাক্টলি মিডওয়েতে টোটাল এনার্জি আমরা যদি ক্যালকুলেট করি সেপারেটলি কাইনেটিক পোটেনশিয়াল, দুটোর ভ্যালু আসবে হাফ mgh করে, এবং সেটা যখন সাম আপ করছি আমরা পাচ্ছি হচ্ছে টোটাল মেকানিক্যাল এনার্জি ইজ ইকুয়াল টু mgh। ক্লিয়ার? আশা করি কোনো সমস্যা নেই কিছু বুঝোইনি। আচ্ছা, এইবার যদি আমাকে ক্যালকুলেট করতে বলে, ধরো আমার যদি এইটাকে এইভাবে না ক্যালকুলেশন করে যদি আমাকে কেউ ক্যালকুলেট করতে বলে, আমি বডিটাকে একটা সার্টেন হাইট থেকে রিলিজ করব না, আমি বডিটাকে গ্রাউন্ডের থেকে আপওয়ার্ড ডাইরেকশানে থ্রো করব, তখন সিচুয়েশানটা উল্টো হবে উজ্জয়িনী। তখন তোমার ব্যাপারটা কী হবে, ইনিশিয়ালি তুমি বডিটাকে একটা ভেলোসিটি নিয়ে থ্রো করছো, মানে ইনিশিয়ালি ওর কাইনেটিক এনার্জি থাকবে, পোটেনশিয়াল এনার্জি থাকবে না, কারণ তুমি বডিটাকে থ্রো করছো ফ্রম দ্য রেফারেন্স লেভেল। যত হাইট ইনক্রিজ করবে তত ওর কাইনেটিক এনার্জি রিডিউসড হতে থাকবে, পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজ করতে থাকবে। হায়েস্ট পয়েন্টে গিয়ে বডিটা একটা মোমেন্টের জন্য রেস্টে যায়, তার মানে হায়েস্ট পয়েন্টে যখন ও রিচ করবে বডিটা
তোমার স্টেট অফ রেস্টে চলে যাবে, তাহলে কাইনেটিক এনার্জিটা জিরো হবে, পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম হবে। এই কেসে আমরা দেখেছি পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম থেকে কাইনেটিক এনার্জি মানে পোটেনশিয়াল টু কাইনেটিক কনভার্সন, আর তুমি যদি বডিটাকে আপওয়ার্ড ডাইরেকশনে থ্রো করো তাহলে হবে কাইনেটিক এনার্জি টু পোটেনশিয়াল এনার্জির কনভার্সন। অনেক সময়তে আমাকে যদি ক্যালকুলেট করতে বলে যে এরকম কোনো কন্ডিশানে আমাকে যদি বলা হয় কতটা ভেলোসিটিতে আমি বডিটাকে আপওয়ার্ড ডাইরেকশনে থ্রো করেছি, তাহলে আমি সেই ভেলোসিটিটা কি করে ক্যালকুলেট করব? খুব সিম্পল ওয়েতে আমি যদি বলি যে ইফ দ্য বডি ইজ থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ডস, তাহলে পরে আমার কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি কি বলবে? ইনিশিয়াল কাইনেটিক এনার্জি অফ দ্য বডি, কারণ তুমি ইনিশিয়ালি ওকে থ্রো করছো, তাই জন্য তোমার ইনিশিয়াল এনার্জিটা কাইনেটিক এনার্জি উইল বি ইকুয়াল টু ফাইনাল পোটেনশিয়াল এনার্জি অফ দ্য বডি অ্যাট দ্য হাইয়েস্ট পয়েন্ট। এবারে আমরা যদি কনসিডার করি ইউ ভেলোসিটিতে আমরা অবজেক্টটাকে থ্রো করেছি, তাহলে ওর ইনিশিয়াল কাইনেটিক এনার্জি হবে হাফ এম ইউ স্কোয়ার, আর অবজেক্টটা যদি ম্যাক্সিমাম হাইট যেটা রিচ করবে সেটা যদি হয় এইচ, তাহলে দেখো আমাদের ফাইনাল কাইনেটিক এনার্জি হবে এমজিএইচ। এবারে আমাকে এখান থেকে ইউ ক্যালকুলেট করতে বলেছে। বোথ সাইড থেকে দেখো মাস ক্যান্সেল হয়ে গেল, আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশান করি উজ্জয়িনী, তাহলে ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 2gh, অর ইউ এর এক্সপ্রেশনটা কি হবে আন্ডার স্কোয়ার রুট 2gh। তাহলে এই স্পিডে আমরা অবজেক্টকে থ্রো করি। মজার ব্যাপার, অবজেক্টকে যখন তুমি থ্রো করবে অবজেক্টটা হাইয়েস্ট পয়েন্টে উঠে আবার যখন ব্যাক করে এসে রেফারেন্স লেভেলে স্ট্রাইক করবে, যে ভেলোসিটিতে তুমি ওকে থ্রো করেছিলে ও এক্স্যাক্টলি সেম ভেলোসিটিতেই এসে গ্রাউন্ডকে স্ট্রাইক করবে, যদি আমরা কনসিডার করে নিই এয়ার রেজিস্ট্যান্স জিরো। কিন্তু রিয়েলিটিতে, তোমাকে জাস্ট ছোট্ট করে একটা কথা বলে রাখি, রিয়েলিটিতে তুমি কিন্তু এয়ার রেজিস্ট্যান্সকে কখনো নেগলেক্ট করতে পারবে না, এয়ার রেজিস্ট্যান্স কিন্তু সব সময়তে আছে। তার মানে ফ্রিকশান থাকবে, ফ্রিকশানের জন্য ডিসিপেশন অফ এনার্জি হবে, লস অফ এনার্জি হবে। কিভাবে লস হবে? এই যে কাইনেটিক এনার্জির যে চেঞ্জেসটা হচ্ছে, এই চেঞ্জটাতে আমরা দেখব কিছুটা অ্যামাউন্ট অফ এনার্জি কনভার্টেড হয়ে যাবে ইনটু হিট এনার্জি, যেটাকে তুমি কখনো পজিটিভ সেন্সে কনস্ট্রাকটিভ সেন্সে সিস্টেমের মধ্যে পাবে না, সেটা সব সময়তেই লস। সেই কারণের জন্য আমরা ইন রিয়েল লাইফ বা প্র্যাকটিক্যাল সিনারিওতে যখন এখানে আমরা ক্যালকুলেট করতে গিয়ে কি দেখলাম, যখন বডিটা এসে গ্রাউন্ডকে স্ট্রাইক করছে ওর কাইনেটিক এনার্জি হচ্ছে এক্স্যাক্টলি ইকুয়াল টু এমজিএইচ, কিন্তু যেহেতু একটা লস অফ এনার্জি হবে ইন দ্য ফর্ম অফ হিট এনার্জি, তাই জন্য রিয়েল লাইফে যেখানে এয়ার ফ্রিকশান আছে সেই কন্ডিশানে যখন বডিটা এসে গ্রাউন্ডকে স্ট্রাইক করবে, তখন তুমি যদি ওর টোটাল কাইনেটিক এনার্জি ক্যালকুলেট করো সেটা কিন্তু এমজিএইচের থেকে কিন্তু স্লাইটলি কম হবে। যত বেশি হাইট থেকে তুমি ওকে রিলিজ করবে উজ্জয়িনী, তত বেশি লস হবে, কারণ ফ্রিকশান যত বেশি ডিস্টেন্সে অ্যাক্ট করবে তত বেশি লস অফ এনার্জিকে প্রডিউস করবে। তুমি 1 মিটার হাইট থেকে একটা বডিকে রিলিজ করলে যে নেগলিজেবল অ্যামাউন্ট অফ লস অফ এনার্জি পাবে, তুমি যদি এই বডিটাকেই 1 কিলোমিটার হাইটের থেকে রিলিজ করো উজ্জয়িনী, তাহলে পরে তুমি দেখবে লস অফ এনার্জি কিন্তু অনেক বেশি। এই ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। সেই কারণের জন্য এই যে আমরা অ্যানালিসিসটা করলাম, এটার যদি তুমি আইডিয়াল কন্ডিশনটাকে অবজার্ভ করতে চাও, তাহলে তোমাকে একটা ভ্যাকিউম চেম্বার ক্রিয়েট করে তার মধ্যে এই এক্সপেরিমেন্টটাকে পারফর্ম করতে হবে। ভ্যাকিউম মানেই কিচ্ছু নেই, তার মানে সেখানে কোনো লস অফ এনার্জি হবে না, সেখানে তুমি এক্স্যাক্টলি প্রুভ করে দেখাতে পারবে কাইনেটিক এনার্জি, ফাইনাল কাইনেটিক এনার্জি আর ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি এক্স্যাক্টলি সেম।
কিন্তু রিয়েল লাইফ সিনারিওতে কিন্তু সেটা কোনোভাবেই হবে না। এইটা হয়ে গেল আমাদের ক্যালকুলেশন। আমাদের লাস্ট পার্ট যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে আমরা ল অফ কনজারভেশন অফ এনার্জি ভেরিয়াস অ্যাপ্লিকেশনস পাই। আমরা একটা অ্যাপ্লিকেশন এখানে কনসিডার করব উজ্জয়িনী, সেটা হচ্ছে দ্য কেস অফ সিম্পল পেন্ডুলাম। তোমাদের ফিজিক্স ল্যাবে সিম্পল পেন্ডুলাম স্কুলে দেখিয়েছে কখনো উজ্জয়িনী? হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা যদি সিম্পল পেন্ডুলামের ডায়াগ্রামটাকে ফলো করি উজ্জয়িনী, যে কোনো পেন্ডুলামই সিম্পল হতে পারে, যে কোনো পেন্ডুলামই কমপ্লেক্স বা কম্পাউন্ড হতে পারে। অ্যাকচুয়াল ব্যাপারটা যেটা থাকে, তোমাকে জাস্ট আমি ছোট্ট করে একটু বলে রেখে দিচ্ছি, এটা জেনে রেখো। ইনিশিয়ালি পেন্ডুলাম এরকম ও এ এই ওরিয়েন্টেশনেই থাকে, এটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম পজিশন। এটা হচ্ছে বব অফ দ্য পেন্ডুলাম, এর একটা ডেফিনিট মাস রয়েছে। আর এই যে স্ট্রিংটা রয়েছে, এই স্ট্রিংটা হচ্ছে আমরা কনসিডার করে নিই যে এই স্ট্রিংটা হচ্ছে মাসলেস, ইনএক্সটেন্সিবল, কোনো এক্সটেনশান নেই, মানে লেন্থ অফ দ্য স্ট্রিং ওয়েট অফ দ্য ববের জন্য কোনো রকমভাবে এক্সটেন্ডেড হবে না, আর মাসলেস। এবং অবভিয়াসলি আগের বারের মতন এয়ার ফ্রিকশানকে জিরো কনসিডার করতে হবে। আরও একটা জিনিস কনসিডার করতে হবে উজ্জয়িনী, সেটা হচ্ছে যে পয়েন্টের থেকে তুমি সাসপেন্ড করবে এই পেন্ডুলামটাকে, সেই পয়েন্টে কোনো ফ্রিকশান নেই। এই কটা কনসিডারেশানে আমাকে এইটার রিয়েল লাইফ এক্সাম্পলটাকে দেখাতে হচ্ছে। এবারে আমরা এই ববটাকে সি পয়েন্ট বা বি পয়েন্টে যদি ডিসপ্লেস করে রিলিজ করে দিই, তাহলে ও এরকম সি থেকে রিলিজ করলে সি এ বি হবে, আবার বি এ সি হবে, টু অ্যান্ড ফ্রো এই মোশনটা কন্টিনিউ করবে। এইবার একটা জিনিস দেখো উজ্জয়িনী, আমি যদি ববটাকে সি পজিশন অবধি ডিসপ্লেস করে নিয়ে ধরো রিলিজ করলাম না, জাস্ট ওটাকে ধরে রাখলাম সি পয়েন্টে, তাহলে দেখো ওসি থ্রেড ও এ লাইনের সাথে একটা অ্যাঙ্গেলকে ক্রিয়েট করেছে। এই অ্যাঙ্গেলের ভ্যালু যদি লেস দ্যান ইকুয়াল টু 4 ডিগ্রি হয়, তাহলে পরে আমরা পেন্ডুলামটাকে বলি সিম্পল পেন্ডুলাম। কিন্তু তুমি যদি অ্যাঙ্গেলটাকে 10 বা 15 ডিগ্রি অবধি নিয়ে যাও, তাহলে পরে কিন্তু এই পেন্ডুলামটা আর সিম্পল পেন্ডুলাম থাকে না, তখন ওটার মধ্যে একটা কমপ্লেক্স মোশন ক্রিয়েটেড হয়। আমাদের এখানে সিম্পল পেন্ডুলাম, তার মানে অ্যাঙ্গেল এ ও সি এই ভ্যালুটা, বা অ্যাঙ্গেল এ ও বি এই ভ্যালুটা হচ্ছে আইদার 4 ডিগ্রি অর লেস দ্যান 4 ডিগ্রি। এ পজিশনটাকে আমরা বলছি ইকুইলিব্রিয়াম পজিশন বা মিন পজিশন। অবভিয়াসলি তুমি দেখতেই পাচ্ছ বি বা সি পজিশনের রেসপেক্টে এ হচ্ছে দ্য লোয়েস্ট পয়েন্ট। এই লোয়েস্ট পয়েন্ট দিয়ে আমি একটা হরাইজেন্টাল লাইন ড্র করেছি, যেটা সার্ভ করছে অ্যাজ মাই রেফারেন্স লেভেল। আমি রেফারেন্স লেভেল গ্রাউন্ডও নিতে পারি, রেফারেন্স লেভেল যে কোনো একটা ইমাজিনারি লেভেলকে আমি কনসিডার করতে পারি। সিম্পল পেন্ডুলামের কেসে মিন পজিশনে ববের মধ্যে দিয়ে যে লাইনটা পাস করবে, হরাইজেন্টাল লাইন, দ্যাট উইল সার্ভ অ্যাজ দ্য রেফারেন্স লেভেল। এবারে বি পজিশন বা সি পজিশন যেখানেই আমি ববটাকে নিয়ে গিয়ে রিলিজ করছি, আমার ফিগার বলছে বিও রয়েছে এই রেফারেন্স লেভেল থেকে এই সাইটে, সিও রয়েছে রেফারেন্স লেভেল থেকে এই সাইটে। তাহলে বি পজিশনে তুমি যখন ববটাকে রেস্টে রেখেছো, তখন বি পজিশনে ববের পোটেনশিয়াল বা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ইজ এমজিএইচ। ববটা রেস্টে রয়েছে, তার মানে কাইনেটিক এনার্জি জিরো। তাহলে বি অর সি পজিশনে ববের টোটাল মেকানিক্যাল এনার্জি ইজ ইকুয়াল টু এমজিএইচ। এটা হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট। যেই তুমি রিলিজ করবে, ববটা দেখো বি থেকে এর দিকে আসবে বা সি থেকে এর দিকে আসবে, তার মানে হাইট ফ্রম দ্য রেফারেন্স লেভেল ডিক্রিজ করছে। হাইট ফ্রম দ্য রেফারেন্স লেভেল ডিক্রিজ করা মানেই কি, বডির ভেলোসিটি ইনক্রিজ করবে, পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ করবে। তাহলে যখন ববটা বি থেকে এতে আসবে বা সি থেকে এতে আসবে, ওর ভেলোসিটি ইনক্রিজ করতে থাকবে, কিন্তু হাইট ফ্রম দ্য রেফারেন্স লেভেল ডিক্রিজ করার জন্য ওর পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ করবে,
কাইনেটিক এনার্জি ইনক্রিজ করবে। যেই মোমেন্টে ববটা এ পয়েন্টে বা লোয়েস্ট পয়েন্টে রিচ করবে, হাইট ফ্রম দ্য রেফারেন্স লেভেল হয়ে যাবে 0। এ পজিশনে ববের কোনো পোটেনশিয়াল এনার্জি থাকবে না। ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জিটা কমপ্লিটলি কাইনেটিক এনার্জিতে কনভার্টেড হয়ে যাবে এবং এই কাইনেটিক এনার্জির ভ্যালুটা হবে এক্স্যাক্টলি ইকুয়াল টু mgh। এইবারে তুমি যদি বি থেকে রিলিজ করো, ববটা যেই মোমেন্টে এতে আসে, এতে এসে কিন্তু থামে না উজ্জয়িনী, ও একে এই পজিশনটাকে ওভারশুট করে সি অবধি যায়, আবার সি থেকে এসে এ পয়েন্টকে ক্রস করে বি অবধি যায়। এটার কারণ হচ্ছে ইনারশিয়া। এই ইনারশিয়ার জন্য ববটা এ পজিশনে থামে না। এবার যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো যে স্যার ও সিকে মানে ওভারশুট করে আর ফার্দার যাচ্ছে না কেন, বা সি থেকে রিলিজ করলে বি পয়েন্টের বাইরে যাচ্ছে না কেন, তার কারণ হচ্ছে উজ্জয়িনী, এই বডিটা যখন ওর ইকুইলিব্রিয়াম পজিশন থেকে তুমি ওকে ডিসপ্লেস করাও, তখন বডিটাকে ইকুইলিব্রিয়াম পজিশনে ব্যাক করে আনার জন্য কিছু ফোর্স কাজ করে। যতক্ষণ অবধি বব ওই ফোর্সটাকে ওভারকাম করতে পারবে, ততক্ষণ অবধি ও ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ফার্দার অ্যাওয়ে মুভ করবে। যে পয়েন্টে গিয়ে আর ও ওভারকাম করতে পারবে না, সেই পয়েন্টে ও একটা মোমেন্টের জন্য থেমে আবার ব্যাক করবে। এনার্জির টার্মে বললে, এ পজিশনে বডিটার যে টোটাল কাইনেটিক এনার্জি রয়েছে, সেইটা যতটা ডিস্টেন্স গেলে পরে কমপ্লিটলি পোটেনশিয়াল এনার্জিতে কনভার্টেড হয়ে যাবে, ও ততটা ডিস্টেন্স অবধি যাবে, গিয়ে একটা মোমেন্টের জন্য থেমে তারপর আবার ব্যাক করবে। তার মানে তুমি যদি বি থেকে রিলিজ করো, বি এ সি, সি এ বি, এইভাবে ও টু অ্যান্ড ফ্রো মোশনটাকে কন্টিনিউ করতে থাকবে। যদি আমরা কনসিডার করে নিই এয়ার রেজিস্ট্যান্স 0, ফ্রিকশান অ্যাট দ্য পয়েন্ট অফ সাসপেনশন, তার মানে অ্যাট পয়েন্ট ও হচ্ছে 0, তুমি দেখবে এই অসিলেশন কখনো থামছে না। ইনফাইনাইট টাইম ধরে এটা অসিলেট করতেই থাকবে, যদি আমরা আইডিয়াল সিনারিওটা কনসিডার করি। বলো, এই অ্যাপ্লিকেশানটা যেটা আমরা রিয়েল লাইফে করলাম, এটা তোমার কাছে ক্লিয়ার হলো কিনা? হ্যাঁ স্যার। কিন্তু সব জায়গাতেই উজ্জয়িনী একটাই কথা, এয়ার ফ্রিকশানকে কনসিডার করা যাবে না। মানে ডিসিপেটিভ ফোর্স আছে, এই অবস্থায় কিন্তু আমরা ল অফ কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি কিন্তু অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে এইটা হলো আমাদের থিওরিটিক্যাল পার্টটা উজ্জয়িনী। এবার আমরা কিছু নিউমেরিক্যাল প্রবলেম একটু সলভ করব, ঠিক আছে? তুমি একটুখানি খাতা পেনটা একটু নাও উজ্জয়িনী। আমি তোমাকে নিউমেরিক্যাল প্রবলেম আমি এখানে তোমার স্ক্রিনে দিচ্ছি, আমরা একটা একটা করে করে সলভ করি। ফার্স্ট প্রবলেমটা আমি যেটা দিচ্ছি দেখো উজ্জয়িনী, প্রবলেমটা বলেছে an elevator rises up to a height of 20 meter, 20 meter না, 30 meter, carrying passengers with a total mass of 600 kilograms. Calculate the work done by the elevator. প্রবলেমটা ভালো করে দেখো উজ্জয়িনী। প্রবলেমটা ক্লিয়ার তো উজ্জয়িনী?
হ্যাঁ স্যার। তাহলে আমার কাছে কি কি ডেটা দেওয়া আছে? মাস এম, এম কত বলছে আমাকে এখানে? মাস হচ্ছে কম্বাইন্ড ওয়েট 600 কিলোগ্রাম। আর কি দেওয়া রয়েছে? অ্যামাউন্ট অফ ডিসপ্লেসমেন্ট, কতটা হাইট এলিভেটরটা এগেনস্ট দ্য গ্র্যাভিটি মুভ করেছে, 30 মিটার। তাহলে আমার এখানে ডিসপ্লেসমেন্ট এস ইজ ইকুয়াল টু এইচ, দ্যাট ইজ ইকুয়াল টু 30 মিটার। আমাকে ক্যালকুলেট করতে কি বলেছে উজ্জয়িনী? ওয়ার্ক ডান বাই দ্য এলিভেটর। কি করব? আমাকে স্যার আমাকে প্রথম যেটা ক্যালকুলেট করতে হবে উজ্জয়িনী, সেটা হচ্ছে ফোর্স রিকোয়ার্ড বাই দ্য এলিভেটর টু রাইজ আপ। আমি যদি এই ফোর্সটাকে এফ বলি, তাহলে এফ ইজ ইকুয়াল টু কত হবে? স্যার 600 কেজি। 600 কেজি তো মাস উজ্জয়িনী। মাস কি ফোর্স হবে? না, তাহলে কি করতে হবে? নিউটনে কনভার্ট করতে হবে। নিউটনে কনভার্ট করতে হবে। তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করব? স্যার 9.8। 9.8, ভেরি গুড। তাহলে পরে আমার কাছে এফ ইজ বেসিক্যালি এমজি, নিউটন সেকেন্ড ল অফ মোশন। তার মানে 600 মাল্টিপ্লাইড বাই 9.8 কত আসছে বলো? স্যার 5880। 5880 নিউটন। খুব ভালো কথা। আচ্ছা, এলিভেটর কোন ডাইরেকশনে ফোর্স অ্যাপ্লাই করছে উজ্জয়িনী? ডাউনওয়ার্ডস। না, এলিভেটর উপরে যাচ্ছে। উপরে গেছে, তাহলে কোন দিকে হবে? আপওয়ার্ড তো। আপওয়ার্ডস। তাহলে আমি এখানে কি লিখব? ভার্টিক্যালি আপওয়ার্ড। এবার আমাকে ক্যালকুলেট করতে কি বলেছে? ওয়ার্ক ডান বাই দ্য এলিভেটর। তাহলে ডিসপ্লেসমেন্ট অফ দ্য বডি, যদি তুমি ওই পুরো এলিভেটরটাকে একটা বডি হিসাবে ইমাজিন করো, তাহলে ডিসপ্লেসমেন্ট অফ দ্য বডি হচ্ছে কোন দিকে? আপওয়ার্ড ডাইরেকশানে। ফোর্স যেটা এলিভেটর অ্যাপ্লাই করছে ভার্টিক্যালি আপওয়ার্ড ডাইরেকশানে। তাহলে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট যদি সেম ডাইরেকশানে হয়, ওয়ার্ক ডানের নেচারটা কি হবে? পজিটিভ হবে না নেগেটিভ হবে উজ্জয়িনী? স্যার পজিটিভ। পজিটিভ। তাহলে আমি কি বলবো? সিন্স বোথ দ্য ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট are in the same direction, hence work done by the elevator will be equal to W is equal to F multiplied by S. এবারে F multiplied by S করলে কত হবে? 5880 multiplied by 30 কত আসছে বলো? স্যার 176400। 176400 ইউনিট কি হবে? জুল। জুল। এবার এত বড় জুল তো রাখা যাবে না, এটাকে কিসে কনভার্ট করতে হবে উজ্জয়িনী? কিলো জুল। কিলো জুল। তাহলে কিলো জুলে কনভার্ট করলে কোন ভ্যালু দিয়ে ডিভাইড করব? 1000। তাহলে 1000 দিয়ে ডিভাইড করলে কত হবে? 176.4। 176.4 কিলো জুল। দেখো এটা ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। যদি এই কোয়েশ্চেনে উজ্জয়িনী ওয়ার্ক ডান বাই দ্য গ্র্যাভিটি হতো, তখন আমাদের ওয়ার্ক ডানটা নেগেটিভ হতো। কারণ ফোর্স রিকোয়ার্ড বাই দ্য এলিভেটর, এলিভেটর যখন বডিটাকে বা প্যাসেঞ্জার সমেত এলিভেটরকে যখন লিফট করবে, তখন আপওয়ার্ড ডাইরেকশানে ফোর্স অ্যাপ্লাই করছে। এখানে একটা রং স্টেটমেন্ট
বইগুলোতে তোমাদের জায়গাতে থাকে সেটা হচ্ছে ওয়ার্ক ডান এগেনস্ট দ্য গ্র্যাভিটি বাই দ্য এলিভেটর ইজ তোমার কি বলে নেগেটিভ। কথাটা কিন্তু ট্রু নয়, কারণ ফোর্স অফ গ্র্যাভিটি ডাউনওয়ার্ড ডাইরেকশানে অ্যাক্ট করছে, কারেক্ট, কিন্তু আমাকে তো ক্যালকুলেট করতে বলেছে ওয়ার্ক ডান বাই দ্য এলিভেটর, আমাকে তো ক্যালকুলেট করতে বলেনি ওয়ার্ক ডান বাই দ্য গ্র্যাভিটি। তাহলে এলিভেটর যে ফোর্সটা অ্যাপ্লাই করবে আমাকে সেই ফোর্সের ডাইরেকশানকে ধরে ক্যালকুলেট করতে হবে। যদি তোমাকে এটা বলতো ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান বাই দ্য গ্র্যাভিটি, তখন আমাদের ফোর্সের ডাইরেকশান হতো ডাউনওয়ার্ড, আর তোমার ডিসপ্লেসমেন্ট হতো আপওয়ার্ড, তখন ওয়ার্ক ডানটা হতো নেগেটিভ। এই ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে সেকেন্ড প্রবলেম দেখা যাক উজ্জয়িনী। সেকেন্ড প্রবলেমটা বলছে a lawnmower is pulled with a force of 500 Newton directed at an angle of 60 degree with the ground. আচ্ছা, calculate the work done by the mower when it is pulled to a distance of 50 meter. কোয়েশ্চেনটা দেখো ভালো করে উজ্জয়িনী। দেখা হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের কাছে কি কি ডেটা রয়েছে উজ্জয়িনী? গিভেন ডেটা, ফোর্স দ্যাট ইজ 500 নিউটন। আচ্ছা, কতটা অ্যামাউন্টে ডিসপ্লেসড হচ্ছে উজ্জয়িনী? কোয়েশ্চেনটা আমি একটু উপরে নিয়ে যাই। অ্যামাউন্ট অফ ডিসপ্লেসমেন্ট হচ্ছে 50 মিটার। আর একটা কি ডেটা দেওয়া রয়েছে? গ্রাউন্ডের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ফোর্সটা অ্যাপ্লাইড হয়েছে, তার মানে থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, এই ভ্যালুটা দেওয়া রয়েছে। এবারে তুমি গ্রাউন্ডের সাথে ফোর্সটা অ্যাপ্লাই করছো অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 60 ডিগ্রি, কিন্তু তোমার লন মোয়ারটা কোন ডাইরেকশানে মুভ করছে? হরাইজেন্টালি মুভ করছে। তাহলে আমরা দেখেছিলাম যে যদি আমাদের ডিসপ্লেসমেন্ট আর ফোর্সের মধ্যে একটা অ্যাঙ্গেল থাকে, তাহলে আইদার আমাকে ক্যালকুলেট করতে হবে কম্পোনেন্ট অফ দ্য তোমার ডিসপ্লেসমেন্ট ইন দ্য ডাইরেকশন অফ ফোর্স, বা কম্পোনেন্ট অফ দ্য ফোর্স ইন দ্য ডাইরেকশন অফ ডিসপ্লেসমেন্ট, তাকে মাল্টিপ্লাই করতে হবে অন্য একটা ফ্যাক্টর দিয়ে। তাহলে আমার এখানে ওয়ার্ক ডান যদি আমাকে ক্যালকুলেট করতে বলে, তাহলে আমি এখানে কি বলবো? আমি এখানে বলবো যে সিন্স দ্য মোয়ার মুভস হরাইজন্টালি, হেন্স ওয়ার্ক ডান বাই ইট, এটাকে যদি আমি ক্যাপিটাল ডাব্লু দিয়ে লিখি উজ্জয়িনী, তাহলে ডাব্লু ইজ ইকুয়াল টু কী হবে? ফার্স্ট যেটা আমাকে লজিক নিতে হবে সেটা হচ্ছে কম্পোনেন্ট অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স ইন দ্য ডাইরেকশন অফ ডিসপ্লেসমেন্ট মাল্টিপ্লাইড বাই ডিসপ্লেসমেন্ট। এবার কম্পোনেন্ট ইন দ্য ডাইরেকশন অফ ডিসপ্লেসমেন্ট মানে কি উজ্জয়িনী? এফ কস থিটা মাল্টিপ্লাইড বাই ডিসপ্লেসমেন্ট এস, ভ্যালুগুলো পুট করা যাক। অর ডাব্লু ইজ ইকুয়াল টু এফ 500 টাইমস
কস থিটা, থিটা কত, 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি মাল্টিপ্লাইড বাই ডিসপ্লেসমেন্ট হচ্ছে 50। কস 60 ডিগ্রির ভ্যালু কত উজ্জয়িনী? স্যার 1/2। 1/2। ভেরি গুড। তাহলে বলো কত আসবে ক্যালকুলেট করলে? স্যার 12,500। 12,500 জুলস, তাই তো? হ্যাঁ। তার মানে কিলো জুল হলে কত হবে? 12.5। 12.5 কিলো জুলস। দেখো প্রবলেমটা ক্লিয়ার হলো কিনা বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার একই টাইপের প্রবলেম আর একটু একটু কমপ্লিকেটেড দেখা যাক কীরকম দিয়েছে। দেখো, এ ফোর্স অফ 10 নিউটন অ্যাক্টিং অন এ বডি at an angle of 60 degrees with the horizontal direction displaces the body through a distance of 2 meter along the surface of a, বাহ এবার কীরকম লাগে, ঠিক আছে, সারফেস অফ এ ফ্লোর যা দিয়েছে। ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান। এবারে একটা সেকেন্ড পার্ট আছে। নাও লেট অ্যানাদার ফোর্স অ্যাক্টিং অন দ্য বডি মেকিং অ্যান অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রি with the horizontal does the same amount of work. What is the value of this force to displace the body through the same distance along the surface of the floor? দাঁড়াও, কোয়েশ্চেনটা ভালো করে দেখো উজ্জয়িনী। তাহলে আমার ইনিশিয়াল যে কন্ডিশনটা সেইখান থেকে আমাকে প্রথমে আগে ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে হবে, তারপর ফাইনাল কন্ডিশনে আমাকে আসতে হবে উজ্জয়িনী। তাহলে আমার কি কি ভ্যালু দেওয়া রয়েছে? ইনিশিয়াল ফোর্সকে আমি যদি F1 বলি উজ্জয়িনী, তাহলে F1 ইজ ইকুয়াল টু 10 নিউটন। ইনিশিয়ালি কতটা অ্যাঙ্গেলে তুমি ফোর্স অ্যাপ্লাই করেছো? অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 60 ডিগ্রি। তাহলে আমি ভ্যালুটাকে যদি θ1 বলি, θ1 ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি উইথ দ্য হরাইজন্টাল সারফেস। ঠিক আছে, ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট S1 ইজ ইকুয়াল টু কত বলছে? 2 মিটার। এটা আবার দেখো ফাইনাল ডিসপ্লেসমেন্টের সঙ্গেও সেম, কারণ দেখো লাস্ট লাইনে লিখেছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস ফোর্স টু ডিসপ্লেস দ্য বডি থ্রু দ্য সেম ডিস্টেন্স। তাহলে আমি 2 মিটার দ্যাট ইজ অলসো ইকুয়াল টু S2 লিখতে পারি। আর কি দেওয়া রয়েছে উজ্জয়িনী? আর দেওয়া রয়েছে দ্য সেকেন্ড অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলে সেকেন্ড ফোর্সটাকে আমি অ্যাপ্লাই করেছি দ্যাট ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। এই কটা ভ্যালু আমার কাছে প্রোভাইডেড রয়েছে। তাহলে পরে আমি যদি ক্যালকুলেট করি ওয়ার্ক ডান বাই দ্য ইনিশিয়াল ফোর্স, তাহলে আমার এই ওয়ার্ক ডানটাকে আমি যদি W1 লিখি, তাহলে আমি একটু আগে দেখলাম উজ্জয়িনী কি component of the force in the direction of displacement multiplied by the displacement will be the total work done. পুট করে দাও, তাহলে ইনিশিয়াল 10 মাল্টিপ্লাইড বাই cos 60 ডিগ্রি মাল্টিপ্লাইড বাই 2 মিটার
cos 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ, তাহলে পরে আমার ইকুয়েশনটা দাঁড়াবে 10 ইন্টু হাফ ইন্টু টু, তাহলে 10 ইন্টু হাফ ইন্টু টু মিনস 10 জুলস। এটা হলো ইনিশিয়াল ওয়ার্ক ডান। এবার আমাকে কোয়েশ্চেনটা কি বলেছে, সেকেন্ড যে ফোর্সটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়েটেড হচ্ছে, অ্যাপ্লাইড হচ্ছে অন দ্যাট বডি উইথ দ্য হরাইজেন্টাল, সেম অ্যামাউন্ট অফ ওয়ার্ক পারফর্ম করছে। তাহলে আমি যদি কনসিডার করি লেট দ্য ফাইনাল ফোর্স অফ দ্য বডি বি ক্যাপিটাল F2, তাহলে পরে আমার লজিকটা কি হবে, ওয়ার্ক ডান বাই F2 শুড বি ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই F1। এবার ওয়ার্ক ডান বাই F2-র এক্সপ্রেশনটা কি আসবে উজ্জয়িনী, ওয়ার্ক ডান বাই দ্য সেকেন্ড ফোর্স F2 উইল বি F cos F cos থিটা 2, কারণ থিটা 2 অ্যাঙ্গেলে ওকে আমি অ্যাপ্লাই করেছি। তাহলে F2 cos থিটা 2 is the component of the force in the direction of displacement multiplied by displacement, that should be equal to 10, কারণ W1 এর ভ্যালু আমরা 10 জুলস পেয়েছি। তাহলে এটা যদি আমি সাবস্টিটিউট করি উজ্জয়িনী, F2টা আমাকে ফাইন্ড আউট করতে বলেছে, তাহলে F2 ইন্টু কস, এবার নিউ অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, থিটা 2 দেখো 30 ডিগ্রি রয়েছে, তাহলে F2 cos 30 ডিগ্রি মাল্টিপ্লাইড বাই ডিসপ্লেসমেন্টটা কিন্তু সেম, কারণ S2-র ভ্যালুও দেখো 2 মিটার রয়েছে, তাহলে ইন্টু 2 দ্যাট ইজ ইকুয়াল টু 10। cos 30 ডিগ্রির ভ্যালু কত উজ্জয়িনী? √3/2। ভেরি গুড, √3/2 মাল্টিপ্লাইড বাই 2 ইজ ইকুয়াল টু 10। তাহলে পরে আমার 2 2 ক্যান্সেল হলো, তাহলে আমার এখানে F2-র ভ্যালু কত আসছে দেখো উজ্জয়িনী, 10 ডিভাইডেড বাই √3, তাই তো? হ্যাঁ স্যার। √3-র ভ্যালু কত? স্যার √3 ভ্যালু 1.73 সামথিং। হ্যাঁ 1.732, তাহলে 10কে যদি 1.732 দিয়ে ডিভাইড করো তাহলে F2-র ভ্যালু কত আসবে উজ্জয়িনী? স্যার 5.77। 5.77 নিউটন। দেখো প্রবলেমটা সলিউশনটা ক্লিয়ার হলো কিনা বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট প্রবলেমে আসি উজ্জয়িনী। এটা কত নাম্বার হলো? নাম্বার 3, নাম্বার 4 কি বলেছে, এ ম্যান উইথ এ মাস অফ 70 কিলোগ্রাম runs up a flight of 40 stairs, each 15 centimeter high in 30 seconds. Find the power of the man. প্রবলেমটা দেখো ভালো করে উজ্জয়িনী। প্রবলেমটা ক্লিয়ার হলো কিনা বলো। হ্যাঁ স্যার। তাহলে আমার কাছে কি কি ডেটা দেওয়া আছে উজ্জয়িনী? নাম্বার 1, মাস অফ দ্য পারসন, দ্যাট ইজ 70 কিলোগ্রাম। নেক্সট কি দেওয়া রয়েছে উজ্জয়িনী? নাম্বার অফ স্টেয়ার্স,
নাম্বার অফ স্টেয়ার্স ইজ ইকুয়াল টু 40। নেক্সট ডেটা কি আছে, হাইট অফ ইচ স্টেয়ার দ্যাট ইজ ইকুয়াল টু 15 সেন্টিমিটার। তাহলে 15 সেন্টিমিটার মিনস 15/100, তাহলে 0.15 মিটার। আর কতটা টাইমে ও এই 40 স্টেয়ার্সকে কভার আপ করছে, ইন 30 সেকেন্ডস। তাহলে টি ইজ ইকুয়াল টু 30 সেকেন্ড। তাহলে হাইট অফ ইচ স্টেয়ার দেওয়া রয়েছে, নাম্বার অফ স্টেয়ার্স দেওয়া আছে। তাহলে আমাকে যদি ক্যালকুলেট করতে বলে উজ্জয়িনী দ্য টোটাল ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট অফ দ্য পারসন, কি করব? Sir, number of stairs into height of stairs. ভেরি গুড। তাহলে পরে টোটাল ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট অফ দ্য ম্যান, যদি আমি এটাকে এস বলি, তাহলে 40 মাল্টিপ্লাইড বাই 0.15 কত হবে? 6. 6 মিটার। আমায় কি ক্যালকুলেট করতে বলেছে? পাওয়ার অফ দ্য ম্যান। তাহলে পাওয়ার অফ দ্য ম্যান কি হবে? ফার্স্টে ওয়ার্ক ডানটা ক্যালকুলেট করে নিই। ওয়ার্ক ডান বাই দ্য ম্যান, ডাব্লিউ ইজ ইকুয়াল টু mgh, এম এর ভ্যালু 70 মাল্টিপ্লাইড বাই 9.8 মাল্টিপ্লাইড বাই 6 কত আসবে? Sir, 4116. ভেরি গুড, 4116 জুলস। তাহলে আমাকে ক্যালকুলেট করতে বলেছে পাওয়ার অফ দ্য ম্যান। তাহলে পাওয়ার অফ দ্য ম্যান পি উইল বি ইকুয়াল টু ওয়ার্ক ডান পার ইউনিট টাইম, তার মানে টোটাল ওয়ার্ক ডান ডিভাইডেড বাই টাইম। সো ইট ইজ 4116 ডিভাইডেড বাই 30 সেকেন্ডস, তাই তো? একবার দেখে নিই, হ্যাঁ 30 সেকেন্ডস। কত আসবে উজ্জয়িনী ভ্যালু? Sir, 137.2. 137.2 ইউনিট। Sir, what? ওয়াট। ভেরি গুড। দেখো ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। আচ্ছা, পাওয়ারের আর একটা প্রবলেম করা যাক। এ হর্স exerts a force of 200 Newton to pull the cart. If the horse cart system moves with a velocity of 36 kilometer per hour on the level road, find the power of horse in terms of horsepower. দেখো প্রবলেমটা তোমার কাছে ক্লিয়ার কিনা বলো। হ্যাঁ স্যার। তাহলে কি কি ডেটা দেওয়া রয়েছে উজ্জয়িনী? ফোর্স অ্যাপ্লাইড বাই দ্য হর্স অন দ্যাট সিস্টেম 200 নিউটন। খুব ভালো কথা। কতটা ভেলোসিটিতে ও মুভ করছে? 36 কিলোমিটার পার আওয়ার। 36 কিলোমিটার পার আওয়ার।
কিলোমিটার পার আওয়ার থেকে আমাকে কনভার্ট করতে হবে মিটার পার সেকেন্ড এই ইউনিটে। তাহলে কিলোমিটার পার আওয়ার থেকে যদি আমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে চাই উজ্জয়িনী, কিলোমিটার থেকে মিটারে কনভার্ট করতে গেলে কি করব? Sir, multiply করবো 1000 দিয়ে। মাল্টিপ্লাই করব 1000 দিয়ে। ভেরি গুড। পার আওয়ার, তার মানে আওয়ার রয়েছে ডিনোমিনেটারে। 1 আওয়ার ইজ ইকুয়াল টু হাউ মাচ অ্যামাউন্ট অফ সেকেন্ডস? Sir, 1 hour 3600। 3600 সেকেন্ডস। তাহলে এটা যদি আমি সিম্পলিফাই করি উজ্জয়িনী, বেসিক্যালি তুমি যদি 36কে সেপারেট রাখো আর 1000/3600 করো, তাহলে এই ফ্র্যাকশনটা হচ্ছে 5/18। দেখো চেক করে, জাস্ট 1000/3600 করো, 5/18 পাচ্ছ কিনা বলো? হ্যাঁ স্যার। তাহলে এটা মনে রাখতে পারো, কিলোমিটার পার আওয়ার টু মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে আমরা ভ্যালুটাকে 5/18 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, সেটা আলটিমেটলি ইনটু 1000/3600 পার্টটাকেই এক্সিকিউট করে। তাহলে 36কে 18 দিয়ে ডিভাইড করলে হচ্ছে 2, 2 ইন্টু 5 মিনস 10। তাহলে পরে আমাদের ভ্যালুটা কনভার্টেড হয়ে গেল ভেলোসিটি ইনটু 10 মিটার পার সেকেন্ড। আমাকে কি ক্যালকুলেট করতে বলেছে? পাওয়ার অফ দ্য হর্স ইন টার্মস অফ হর্স পাওয়ার। আগে প্রথমে আমি ওয়াটের টার্মে বের করি, তারপর আমি যাব। তাহলে পাওয়ার অফ দ্য হর্স কি করে বের করব? স্যার, ফোর্স ইনটু ভেলোসিটি। ফোর্স ইনটু ভেলোসিটি। ফোর্স 200, ভেলোসিটি 10, দ্যাট মিনস 2000 ওয়াট। 1 horsepower is equal to how much amount of watt? 746। 746। তাহলে 1 horsepower is equal to 746 ওয়াট। তাহলে পরে আমাকে যদি এই পাওয়ারটাকে ইন টার্মস অফ হর্স পাওয়ারে কনভার্ট করতে হয়, কি করব উজ্জয়িনী? ডিভাইড করব 2000 ডিভাইডেড বাই 746। কত আসবে ভ্যালু? স্যার 2.68। 2.68, কারেক্ট। 2.68 হর্স পাওয়ার। দেখো ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার আমরা এইটার আরেকটু টাফ একটা প্রবলেমকে নিয়ে সলভ করি। হর্স পাওয়ারের টার্মেই করবো উজ্জয়িনী। কি বলেছে? ক্যালকুলেট দ্য হর্স পাওয়ার of an engine that lifts 10 liter of water from a depth of 50 meter in 30 minutes। কিছু ভ্যালু তোমাকে প্রোভাইড করেছে, সেই ভ্যালুটাতে বলছে আমরা জি এর ভ্যালু জানি 9.8, ক্যালকুলেশনের সময়তে অনেক সময় জিকে 10 প্রোভাইড করে। যদি প্রোভাইড করে তাহলেই কিন্তু তুমি এই ভ্যালুটা ইউজ করবে, আদারওয়াইজ কিন্তু নয়। আমাদের যদি ভ্যালু প্রোভাইডেড না থাকে 10, তাহলে কিন্তু আমরা 9.8 ধরেই ক্যালকুলেট করব। নেক্সট কি বলছে? ডেনসিটি অফ ওয়াটার। ডেনসিটি অফ ওয়াটার ইজ ইকুয়াল টু, আমাকে বলেছে 1000 কেজি
পার মিটার কিউব, এই একটা ভ্যালু দেওয়া রয়েছে। আর আচ্ছা, আর কিছু ভ্যালু নেই, এই দুটো ভ্যালু দেওয়া রয়েছে। প্রবলেমটাকে দেখে নাও উজ্জয়িনী। দেখেছি স্যার। আচ্ছা, এবার আমাকে বলো তো কেন ডেনসিটি অফ ওয়াটার আমাকে প্রোভাইড করেছে? প্রবলেমটাতে হঠাৎ করে আমাকে ডেনসিটি অফ ওয়াটার কেন প্রোভাইড করা হলো? স্যার যাতে লিটারটাকে কনভার্ট করা যায়। আচ্ছা, তাহলে প্রথম কোয়েশ্চেন হচ্ছে এই 10 লিটার কি ফিজিক্যাল কোয়ান্টিটিকে ডিফাইন করছে উজ্জয়িনী? একটা কিছু কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে এই 10 লিটার ভ্যালুটা অ্যালং উইথ দ্যাট ইউনিট ডিফাইন করছে। সেই ভলিউম। ভলিউম, ভেরি গুড। তাহলে পরে আমার কাছে কি রয়েছে উজ্জয়িনী? আমার কাছে রয়েছে হচ্ছে ভলিউম অফ ওয়াটার। এই ভলিউম অফ ওয়াটার ইজ ইকুয়াল টু 10 লিটার। খুব ভালো কথা। এবার লিটার থেকে আমাকে উজ্জয়িনী ভলিউমটাকে কিউবিক মিটারে কনভার্ট করতে হবে। 1 লিটার থেকে কিউবিক মিটারে কনভার্ট করতে গেলে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হয় তুমি জানো? স্যার 1 লিটার হচ্ছে 1000 দিয়ে ডিভাইড করতে হবে। না, মাল্টিপ্লাই করবে। তুমি তো লিটার থেকে মিটার কিউবে যাচ্ছ উজ্জয়িনী। 1 লিটার ইজ ইকুয়াল টু 1000 কিউবিক মিটার না? হ্যাঁ। তাহলে 1000 দিয়ে আমাকে মাল্টিপ্লাই করতে হবে, ডিভাইড না। ডিভাইড করতাম যদি আমাকে কিউবিক মিটার থেকে লিটারে যেতে হতো। তাহলে পরে আমি যদি আমি যদি মাল্টিপ্লাই করি 1000 দিয়ে, তাহলে পরে এই ভ্যালুটা কত হবে? এই ভ্যালুটা হবে 10 টু দি পাওয়ার অফ 4, তাই তো? হ্যাঁ। তাহলে 10 টু দি পাওয়ার অফ 4 ইউনিট হচ্ছে মিটার কিউব। এবার আমাকে ডেনসিটিটাকে কাজে লাগাতে হবে। আচ্ছা, একটা কাজ করো, ডেনসিটি অফ ওয়াটার আমি এখন আর লিখছি না আলাদা করে। আর যে ভ্যালুগুলো দেওয়া রয়েছে, হাইট কত? তুমি ডেপথ অফ 50 মিটার থেকে পাম্পটা বা ইঞ্জিনটা ওয়াটারকে লিফট করছে, তাহলে হাইট উইল বি ইকুয়াল টু দ্যাট ডেপথ 50 মিটার। এটা নিয়ে কোনো প্রবলেম নেই উজ্জয়িনী। নেক্সট হচ্ছে কতটা টাইমে করছে, দ্য টাইম ইজ 30 মিনিট। আমরা মিনিটে কোনো ক্যালকুলেশন করব না, আমাকে এটা সেকেন্ডে কনভার্ট করে দিতে হবে। তাহলে 30 ইন্টু 60, দ্যাট ইজ 1800 সেকেন্ড। আচ্ছা, এইবারে আমাকে যেটা প্রথম ক্যালকুলেট করতে হবে এই টোটাল পার্টে, মানে প্রথম না, মানে ফাইনালি ক্যালকুলেট করতে হবে ওয়ার্ক ডান বাই দ্যাট ইঞ্জিন। এবার যখনই আমি কোনো কিছুকে লিফট করব উজ্জয়িনী, তার মানে আমার আলটিমেটলি ওয়ার্ক ডান উইল বি ইকুয়াল টু mgh। তাহলে আমার মাস দরকার। আমার প্রবলেমে কোথাও কিন্তু মাস দেওয়া নেই, মাস অফ দ্য ওয়াটার দেওয়া নেই। তাহলে আমাকে ভলিউম আর ডেনসিটি অফ ওয়াটার এই দুটোকে কম্বাইন করে মাস অফ দ্যাট লিফটেড ওয়াটার ক্যালকুলেট করতে হবে।
ভলিউম আর ডেনসিটিকে কিভাবে কম্বাইন করলে আমরা মাস অফ অ্যান অবজেক্ট বা মাস অফ এনি গিভেন সাবস্টেন্স পাবো উজ্জয়িনী? Sir, volume into density. ভলিউম ইন্টু ডেনসিটি, ভেরি গুড। তাহলে মাস অফ ওয়াটার দ্যাট উইল বি ইকুয়াল টু ভলিউম টাইমস ডেনসিটি। এবার আমরা ভলিউম কত পেয়েছি উজ্জয়িনী? 10⁴। এই যে 10⁴ মিটার কিউব, দেখো 10⁴ মিটার কিউব মাল্টিপ্লাইড বাই ডেনসিটি অফ ওয়াটার কত রয়েছে? 1000 কেজি পার মিটার কিউব। 1000 মিনস 10⁻³ কেজি পার মিটার কিউব। তাহলে আমি যদি মাল্টিপ্লাই করি উজ্জয়িনী, তাহলে দেখো মিটার কিউব আর মিটার মানে 1/মিটার কিউব ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমার এটা কনভার্টেড হয়ে যাচ্ছে ইউনিটটা ইন্টু কিলোগ্রাম। 10⁴ ইন্টু 10⁻³ মিনস 10⁻7 কিলোগ্রাম অফ ওয়াটার। আমি পেয়ে গেলাম মাস। জি এর ভ্যালু আমাকে প্রোভাইড করা আছে। তাহলে পরে আমি ক্যালকুলেট করব ওয়ার্ক ডান বাই দ্য ইঞ্জিন টু লিফট দ্যাট অ্যামাউন্ট অফ ওয়াটার। W ইজ ইকুয়াল টু mgh। এম কত পেলাম উজ্জয়িনী? এম পেলাম 10⁻7। আমাকে জি কনসিডার কত করতে বলেছে? দেখো 10 কনসিডারেশানে আনতে বলেছে। তাহলে 10 মাল্টিপ্লাইড বাই হাইট কত? এই ডেপথটা 50 মিটার। তাহলে আমি এটাকে কিভাবে লিখব উজ্জয়িনী? 10⁻7 ইন্টু 10 মিনস 10⁻8। 50কে উজ্জয়িনী আমরা এভাবে লিখতে পারি তো 5 ইন্টু 10। তাহলে এই 10টা দেখো 10⁸ এর সাথে তুমি যদি কম্বাইন করে দাও, তাহলে পরে আমার কি হয়ে যাবে? 10⁹। তাহলে ওয়ার্ক ডান বাই দ্য ইঞ্জিন ইন লিফটিং দ্যাট অ্যামাউন্ট অফ ওয়াটার ইজ ইকুয়াল টু 5 ইন্টু 10⁹ জুলস। ক্লিয়ার ক্যালকুলেশনটা উজ্জয়িনী? হ্যাঁ স্যার। তাহলে সো পাওয়ার অফ দ্য ইঞ্জিন ইজ ওয়ার্ক ডান পার ইউনিট টাইম। সো 5 ইন্টু 10⁹ ডিভাইডেড বাই 1800। এবার 1800কে তুমি সিম্পলিফাই করে এভাবে লিখতে পারো উজ্জয়িনী 1.8 মাল্টিপ্লাইড বাই 10⁻3। 5কে 1.8 দিয়ে ডিভাইড করলে কত হবে উজ্জয়িনী? স্যার 2.77। 2.77। আর 10⁹ কে 10⁻3 দিয়ে ডিভাইড করলে কত হবে উজ্জয়িনী? স্যার 10⁶। 10⁶। তাহলে 2.77 ইন্টু 10⁶ ওয়াট। কিন্তু আমাকে ক্যালকুলেট করতে বলেছে হর্স পাওয়ার। তাহলে পাওয়ার অফ দ্য ইঞ্জিন ইন টার্মস অফ হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু 2.77 multiplied by 10⁶ divided by 746। এত একটা কাজ করো উজ্জয়িনী, ক্যালকুলেশনের সুবিধার জন্য এটাকে এভাবে ইয়ে করে নাও। তুমি যদি 2770 লেখো, তাহলে পরে তুমি 1000 10⁶ থেকে এক্সট্র্যাক্ট করেছো। তাহলে তোমার এখানে দেখো থাকছে 10⁻³ ডিভাইডেড বাই 746। 2770কে 746 দিয়ে ডিভাইড করলে কত আসছে উজ্জয়িনী? স্যার 3.71। 3.71 ইন্টু 10⁻3, দ্যাট মিনস 3710 হর্স পাওয়ার, তাই তো? দেখো তো। হ্যাঁ স্যার। তাহলে আমরা হর্স পাওয়ার ক্যালকুলেশনটা করে ফেললাম।
দেখো ক্লিয়ার কি না বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে আমরা একটু মেকানিক্যাল এনার্জির ক্যালকুলেশনের দিকে আসি। প্রবলেমটা বলছে উজ্জয়িনী, এ বডি অফ মাস 10 কিলোগ্রাম is taken from a height of 10 meter to 20 meters. Calculate the increase in its potential energy. Consider করতে বলেছে g as 10 to the power 10 meter per second square. একটা বডিকে ফ্রম এ হাইট অফ 10 মিটার টু 20 মিটার আমাকে রেস করতে হবে। তাহলে এই যে 10 মিটারের ইনিশিয়াল হাইটটা বলছে, দ্যাট হাইট ইজ ফ্রম এনি রেফারেন্স লেভেল, যেটা আমাদের বাই ডিফল্ট হচ্ছে গ্রাউন্ড। 20 মিটার হচ্ছে হাইট ফ্রম দ্য সেম রেফারেন্স লেভেল। তাহলে আমার কাছে কি কি ডেটা দেওয়া রয়েছে উজ্জয়িনী? ইনিশিয়াল হাইট অফ দ্য বডি অ্যাজ 10 মিটার, ফাইনাল হাইট অফ দ্য বডি অ্যাজ 20 মিটার, and mass of the body is 10 কিলোগ্রাম। এখানে আমার একটা কথা মেনশন করে দিতে হবে, বোথ দ্য হাইটস আর অ্যাবাভ দ্য সেম রেফারেন্স লেভেল। এখানে কিন্তু গ্রাউন্ড বলো না, কারণ আমাকে এখানে গ্রাউন্ডের যেহেতু কোথাও মেনশন করা নেই, তাই জন্য আমরা সেফ সাইডে থাকার জন্য আমরা রেফারেন্স লেভেল বলে দিলাম। এবার রেফারেন্স লেভেল যদি টিচার গ্রাউন্ড হিসাবে চিন্তা করে নেন সেটা গ্রাউন্ড, তিনি যদি রেফারেন্স লেভেলকে গ্রাউন্ড হিসাবে চিন্তা না করে অন্য যে কোনো লেভেল চিন্তা করতে পারেন। কিন্তু আমার হাইট হচ্ছে ক্যালকুলেটেড উইথ রেসপেক্ট টু দ্যাট রেফারেন্স লেভেল। এবার আমাকে কি ক্যালকুলেট করতে বলেছে? ইনক্রিজ ইন দ্য পোটেনশিয়াল এনার্জি অফ দ্য বডি। তাহলে ইনক্রিজ ইন পোটেনশিয়াল এনার্জি যদি ক্যালকুলেট করতে হয় উজ্জয়িনী, তাহলে কি করব? কি অ্যাপ্রোচে যাব উজ্জয়িনী? উজ্জয়িনী আমার কথা শুনতে পাচ্ছ? স্যার আমার শুনতে একটু অসুবিধা হচ্ছে, আমি একটু রিজয়েন করে হ্যাঁ নেবো হ্যাঁ তো? হ্যাঁ 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 হ্যাঁ, শিওর শিওর।
উজ্জয়িনী, আমার কথা এখন শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, আমি যেটা তখন তোমাকে জিজ্ঞাসা করছিলাম যখন ওই কানেকশানে প্রবলেম হলো, আমাকে ক্যালকুলেট করতে বলেছে প্রবলেমটার মধ্যে ইনক্রিজ ইন দ্য পোটেনশিয়াল এনার্জি অফ দ্যাট বডি। তাহলে কি করে ক্যালকুলেট করবো উজ্জয়িনী? স্যার mgh2 minus mgh1. ভেরি গুড। mgh2 মাইনাস অফ mgh1। তাহলে আমরা ক্যালকুলেশনটা ইজি করার জন্য mg যদি কমন নিয়ে নিই উজ্জয়িনী, তাহলে h2 মাইনাস h1 হয়ে গেল। এবার mg মাস হচ্ছে 10 ইন্টু, আমাকে জি এর ভ্যালু 10 কনসিডার করতে বলেছে, মাল্টিপ্লাইড বাই 20 মাইনাস অফ 10। তাহলে আলটিমেটলি আমার ভ্যালু কত হচ্ছে দেখো, 10⁻³ 1000 জুলস। একদম ইজি একটা প্রবলেম উজ্জয়িনী। আচ্ছা, এই প্রবলেমটা বলো তো কি হবে? প্রবলেমটা বলছে দেখো, এ বডি অফ মাস 5 কিলোগ্রাম ইজ ইনিশিয়ালি অ্যাট রেস্ট, ফোর্স অফ 20 নিউটন ইজ অ্যাপ্লাইড অন ইট, ক্যালকুলেট দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য বডি আফটার 10 সেকেন্ডস। প্রবলেমটা ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ স্যার। তাহলে আমার কাছে কি কি ভ্যালু রয়েছে ইনিশিয়ালি এই মোমেন্টে? m ইজ ইকুয়াল টু 5 কিলোগ্রাম, অ্যাপ্লাইড ফোর্স ইজ ইকুয়াল টু 20 নিউটন, আর আরেকটা ভ্যালু রয়েছে কি, দ্যাট ইজ টাইম ফর হুইচ দ্য ফোর্স ওয়াজ অ্যাপ্লাইড ইজ 10 সেকেন্ড, আরও একটা ভ্যালু আছে, দ্য ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য বডি ইজ 0। তাহলে আমাকে যদি কাইনেটিক এনার্জি অফ দ্য বডি আফটার 10 সেকেন্ডস ক্যালকুলেট করতে হয় উজ্জয়িনী, তাহলে একদম ইনিশিয়াল আমাকে কোন ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে? যে ভ্যালুটা ছাড়া আমরা কাইনেটিক এনার্জি ক্যালকুলেট করতেই পারবো না। স্যার velocity, final velocity. ফাইনাল ভেলোসিটি মানে ভেলোসিটি অফ দ্য বডি আফটার 10 সেকেন্ডস, তাই তো? হ্যাঁ এবার স্যার। তুমি যখন ফোর্স অ্যাপ্লাই করছো, বডির ভেলোসিটি স্টার্টিং ফ্রম 0 ইনক্রিজ করছে, তাহলে বডিটা অ্যাক্সিলারেটেড হচ্ছে। হ্যাঁ স্যার। তাহলে আমার অ্যাক্সিলারেশনের ভ্যালুটা যদি না জানি, আমি কি করে ফাইনাল ভেলোসিটি ক্যালকুলেট করব? এবার অ্যাক্সিলারেশন কি করে ক্যালকুলেট করতে পারবো উজ্জয়িনী? স্যার ফোর্স হুম, মানে কি বল, ফোর্স তো মাস ইন্টু অ্যাক্সেলারেশন। ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। ভেরি গুড। তাহলে পরে আমার কাছে এই রেডিমেড ইকুয়েশনটা রয়েছে ফ্রম নিউটন সেকেন্ড ল অফ মোশন। তাহলে এখান থেকে আমার অ্যাক্সিলারেশন হয়ে গেল ফোর্স ডিভাইডেড বাই মাস। ফোর্স 20, মাস 5, তার মানে 4। ইউনিট কি হবে? উজ্জয়িনী, অ্যাক্সিলারেশনের ইউনিট কি হবে? স্যার
নিউটন পার কেজি। নিউটন পার কেজি দিয়ে তো আমরা অ্যাক্সিলারেশনের ইউনিট লিখি না। মাস মানে কি বলে, মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটার পার সেকেন্ড স্কোয়ার। অ্যাক্সিলারেশন পেয়ে গেলাম। তাহলে এবার হচ্ছে কি, ভেলোসিটি অফ দ্য বডি আফটার 10 সেকেন্ড। কোন ইকুয়েশনটা অ্যাপ্লাই করলে বেরিয়ে যাবে উজ্জয়িনী এই অ্যাভেলেবেল ডেটা থেকে? স্যার ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এস। এস কোথায়? এস এর ভ্যালু কি ও আছে? হ্যাঁ। নেই তো। হুম। তাহলে কি কি ভ্যালু দেওয়া আছে দেখো, ইউ, এ, টি। তাহলে কোন ইকুয়েশনটা অ্যাপ্লাই করব? ইউ প্লাস এটি। ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, মানে আমাদের ফার্স্ট ইকুয়েশন অফ মোশন। পুট করে দাও। 0 প্লাস 4 ইন্টু 10, দ্যাট ইজ 40 মিটার পার সেকেন্ড। পেয়ে গেলাম। তাহলে পরে আমাকে এবার ক্যালকুলেট করতে বলেছে, সো কাইনেটিক এনার্জি অফ দ্য বডি আফটার 10 সেকেন্ড, কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, হাফ মাল্টিপ্লাইড বাই এম 5 মাল্টিপ্লাইড বাই ভি স্কোয়ার। ভি এর ভ্যালুটা কত পেলাম উজ্জয়িনী? 40 স্কোয়ার। কত আসবে বলো তো ভ্যালুটা? স্যার 40,000। কত বললে উজ্জয়িনী? তো কথাটা ক্লিয়ারলি শুনতে পেলাম না। স্যার 40,000। না, 40,000 না, 4,000 হবে। দেখো, 40 ইন্টু 40 কত? 1600 তো। হ্যাঁ 1600 বাই 2 মানে কত? 800। হ্যাঁ। 800 ইন্টু 5 কত? 4,000 তো। 1000। তাহলে 4,000 জুলস। ক্লিয়ার উজ্জয়িনী? হ্যাঁ। আচ্ছা, আর একটা প্রবলেম আজকে করে নিই, তাহলে এই পার্টটা আমাদের মোটামুটি ডান। বলেছে এ রক ইজ ড্রপড ফ্রম এ হাইট 40 মিটার, ডিটারমিন দ্য velocity with which it strikes the ground। আবার আগের বারের মতন কনসিডার করতে বলেছে, কনসিডার জি অ্যাজ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কি করব বলো তো উজ্জয়িনী, এই প্রবলেমটা কিভাবে সলভ করা যাবে? কি অ্যাপ্রোচটা নিলে আমরা এই প্রবলেমটাকে সলভ করতে পারবো? আমার কাছে কি কি ডেটা দেওয়া রয়েছে? আমার কাছে ডেটা দেওয়া রয়েছে হাইট অফ দ্য বডি ইজ ইকুয়াল টু 40 মিটার। আর কি ডেটা দেওয়া রয়েছে? জি ইজ ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই এই দুটো ভ্যালু দেওয়া আছে, আর কিচ্ছু দেওয়া নেই। আমাকে ক্যালকুলেট করতে বলেছে দ্য ভেলোসিটি উইথ হুইচ ইট উইল স্ট্রাইক দ্য গ্রাউন্ড। তাহলে হোয়াট শুড বি মাই অ্যাপ্রোচ? আজকে এই যে কনজারভেশন অফ এনার্জির কন্ডিশনটা পড়লাম আমরা উজ্জয়িনী, কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, এইটাকে অ্যাপ্লাই করো। তাহলে কনসিডারিং জিরো এয়ার ফ্রিকশন অ্যান্ড তাহলে তো কি বলে, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ
স্কোয়ার প্লাস 2gh দিয়ে করা যায়। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh দিয়ে তুমি করতে পারো, কিন্তু যেহেতু আমরা এখানে ওয়ার্ক পাওয়ার এনার্জির টার্মে করছি, সেই কারণের জন্য আমাদের এনার্জি অ্যাপ্রোচে প্রবলেমটা সলভ করতে হবে। এটা যদি তোমার মানে নর্মাল কোয়েশ্চেন পেপারে কোয়েশ্চেন আছে, তখন তোমার কাছে কোনো অব্লিগেশনস নেই। কিন্তু যেহেতু আমরা এখানে এনার্জি ওয়ার্ক পাওয়ার এনার্জিতে রয়েছি, তাই জন্য আমরা এনার্জির পার্টটা দিয়ে তোমার ক্যালকুলেশনটা করব, ঠিক আছে? তাহলে কনসিডারিং জিরো এয়ার ফ্রিকশন অ্যান্ড অ্যাপ্লাইং কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, আমরা কি বলতে পারি? ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি অফ দ্য বডি ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি অফ দ্য বডি স্ট্রাইকিং দ্য গ্রাউন্ড। তার মানে আমার ইকুয়েশনটা কি হবে উজ্জয়িনী? mgh ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তুমি যে অ্যাপ্রোচটা বলেছো, সেই অ্যাপ্রোচ থেকে করলেও তুমি যে ভেলোসিটি পাবে, এখান থেকেও তুমি সেম ভেলোসিটি পাবে। দেখো মাস মাস ক্যান্সেল হয়ে গেল, তাহলে পরে আমার ইকুয়েশনটা কি হচ্ছে? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2gh অর ভি ইজ ইকুয়াল টু আন্ডার স্কোয়ার রুট 2gh। এবার পুট করে দাও উজ্জয়িনী। 2 মাল্টিপ্লাইড বাই 10 মাল্টিপ্লাইড বাই 40 কত হবে? 2 ইন্টু 40 ইন্টু 10 মিনস স্কোয়ার রুট অফ 800। স্কোয়ার রুট অফ 800 কত ভ্যালু দিচ্ছে দেখো তো? স্যার 28.28। 28.28 মিটার পার সেকেন্ড। দেখো প্রবলেমগুলো ক্লিয়ার হলো কিনা বলো উজ্জয়িনী? হ্যাঁ স্যার। আচ্ছা, আর একটা প্রবলেম, জাস্ট লাস্ট প্রবলেম বলে দিই। এইটা করলে আমাদের আপাতত মোটামুটি এখানকার প্রবলেমগুলো সলভ। তোমাকে আমি কিছু নিউমেরিক্যাল প্রবলেম শিট দিয়ে দেবো, এই লাস্ট প্রবলেমটা করে নিই। এ বডি অফ মাস 0.5 কিলোগ্রাম হ্যাজ এ মোমেন্টাম অফ 30 কেজি। দাঁড়াও, এটা ইয়ে দিয়ে লিখতে হবে, 30 কেজি মিটার পার সেকেন্ড। ক্যালকুলেট দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য বডি। কি করব উজ্জয়িনী? স্যার মোমেন্টাম ইকুয়ালস টু এমভি, হুম তো ভেলোসিটি পেয়ে যাব হুম আর আর দিয়ে হাফ এমভি স্কোয়ার। আচ্ছা, আমার এই ভ্যালু কটা দেওয়া রয়েছে তাই তো? মাস দেওয়া হ্যাঁ স্যার। রয়েছে, মোমেন্টাম দেওয়া রয়েছে 30 কেজি মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। তাহলে পি ইজ ইকুয়াল টু এমভি থেকে ভি ক্যালকুলেট করে হাফ এম ভি স্কোয়ার করতে পারি। ভেরি গুড। হ্যাঁ কাইনেটিক এনার্জির সাথে মোমেন্টামের একটা রিলেশন পড়েছিলাম, মনে পড়ছে? হ্যাঁ স্যার। কি ছিল? স্যার কাইনেটিক এনার্জি কে ইন টার্মস অফ মোমেন্টাম। স্যার মোমেন্টাম কে ইকুয়ালস টু পি স্কোয়ার বাই 2m। ভেরি গুড। তাহলে আমার আর সেপারেটলি ভেলোসিটি ক্যালকুলেট করে তারপর হাফ এম ভি স্কোয়ার করার আর দরকার নেই, আমার কাছে স্ট্রেট ফরওয়ার্ড উজ্জয়িনী রিলেশন রয়েছে। এবার জাস্ট ভ্যালুগুলো পুট করে দাও। 30 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 0.5। তাহলে নিউমারেটার তোমার, সরি ডিনোমিনেটার তো 1 হয়ে গেল। 30 স্কোয়ার মানে কত? 900 জুলস। 900 জুলস। 900 × 10⁻⁴ × 10⁻⁴ × 10⁻⁴ × 10⁻⁴ × 10⁻⁴ × 10⁻⁴ × 10⁻⁴
তুমি যে অ্যাপ্রোচে যাচ্ছিলে তাতেও আমরা ক্যালকুলেট করতে পারতাম, কিন্তু সেখানে আমাদেরকে তোমার আবার ভি ক্যালকুলেট করতে হতো, তারপর সেখান থেকে আবার ফাইনালি ইয়ে ক্যালকুলেট করতে হতো। এই পার্টটাকে আমরা এসকেপ করলাম। দেখো, ক্লিয়ার তো উজ্জয়িনী? হ্যাঁ স্যার। আমি তোমাকে নিউমেরিক্যাল শিট কটা পাঠাবো, কত কিছু নিউমেরিক্যাল প্রবলেম, সেগুলো তুমি আমাকে সলভ করে পাঠিও, ঠিক আছে? আমরা নেক্সট দিনকে ঠিক আছে। মেশিনটা স্টার্ট করব। ঠিক আছে। ওকে, চলো তাহলে উজ্জয়িনী, আজকে ক্লাসটা আমি এখানে শেষ করলাম। গুড নাইট স্যার। গুড নাইট।